ফুলটা ডাস্টবিনে ফেলে দিবে। আর আমার সামনে কখনো চশমা পরবি না। তোর মতো ফকিন্নি ছেলের জন্য এসব না। ম্যাডাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার অপরাধ কি? এত কথা বলতে বলেছি তোরে? এখানে আমি যা বলবো সবার তাই করতে হবে। এটা মনে রাখবি। এই অফিসের বস আমি, তুই না। কি রে লাদেন, তুই একা একা এখানে কি করিস? রাধিকার কথা শুনে আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। রাধিকা আবার বলল, কি রে, আমি কি বললাম? আজকে তো বেতন পেলি, কি খাওয়াবি? বেতন পেলেই কি মানুষ খুশি হয় বল? আমার কপাল খারাপ, আজকে আমার বাবা মা আমার কাছে নেই। ও, এই জন্য মন খারাপ? মন খারাপ করিস না, তুই তোর আম্মুর সাথে কথা বল। রাধিকা, আমার সাথে এক জায়গায় যাবি? আমি আমার প্রথম বেতন বাবা মায়ের হাতে তুলে দিতে চাই। তাহলে এখন কি তুই তোর বাড়িতে যাবি? না, বাড়িতে তো আর যেতে পারবো না, ওখানে গেলে বাবা মা অপমানিত হবে, এজন্য যাব না। তবে আপুর কাছে যাব। এখন যাবি কি? চল না, আজকে তো আর কোনো কাজ নেই। ঠিক আছে, যাব। তাহলে আমি রেডি হয়ে আসি, কি বলিস? আচ্ছা যা, তাড়াতাড়ি করিস কিন্তু। ওকে। রাধিকার পেছনে আমিও বের হয়ে রুমে গেলাম। কতদিন পর আপুকে দেখব, মনের ভেতর আলাদা একটা আনন্দই কাজ করছে। বাসা থেকে বের হয়ে রাধিকাকে নিয়ে কিছুক্ষণের ভিতরে রওনা দিয়ে দিলাম। 1 ঘন্টার জার্নি করার পর আপুর মেসের সামনে চলে গেলাম। মেসের সামনে গিয়ে দারোয়ানকে আপুর নাম বলে বললাম, ওনাকে একটু বলবেন যেন ওর ভাই এসেছে, আর আমার নাম লাদেন বললেই হবে। দারোয়ান আচ্ছা বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর দারোয়ানের সাথে আপু ভিতর থেকে বের হলো। আপু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে শুরু করলো, ভাই তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোরে আমরা কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আম্মু তোর জন্য প্রতিদিন কান্না করে, কেন আমাদের রেখে তুই চুরে চলে গেলি? ওরা বলছে দেখে তো তুই চলে যাবি? আর আমাদের সাথে অন্তত যোগাযোগ তো করতে পারতি। আমি তো কোনো অপরাধ করিনি, তুই ছাড়া আমার কি আছে বল? আমি কাকে ভাই বলে রাখবো? কেন এমন করিস? তুই বুঝিস না কেন? আপুর চোখের পানি মুছে বললাম, কান্না করিস না, চল আমার সাথে। আপুকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলাম। আমি দোকান থেকে কিছু বাদাম এনে আপুকে আর রিধিকাকে দিলাম। বাদাম খেতে খেতে আপু বলল, তাহলে এই মেয়ে কে ভাই? রিধিকার দিকে তাকিয়ে বললাম, ওর কারণে আজ তোর ভাই কিছু করতে একটা পেরেছে। আমি এখন চাকরি করি রে, আর এই নে আমার প্রথম মাসের বেতন, তুই আম্মুর হাতে তুলে দিস কেমন? আপু আমার কপালে চুমু দিয়ে বলল, সত্যি তুই চাকরি করিস? রে, কেন তোর বিশ্বাস হয় না? আপু রিধিকাকে ধন্যবাদ দিয়ে বলল, আমাদের বাসায় যাবে এক সময় আমার ভাইকে নিয়ে, তোমার দাওয়াত রইল। রিধিকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, যাব আপু। আপু এবার আমাকে বলল, চল না নাদিন, গ্রাম থেকে বেরিয়ে এসে। সময় নেই আপু হাতে, নতুন নতুন চাকরি হয়েছে, এর মাঝে আবার শুনেছি অফিসে নাকি নতুন বস আসবে। বাবা, আমার ভাই এখন এত বিজি হয়ে গেছে। সব সময় কি মানুষের এক অবস্থা থাকে বল? বাড়ি ছাড়া হয়ে ভালোই হয়েছে, নিজের পায়ে তো অন্তত দাঁড়াতে পেরেছি। আজকে আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। যখন হাতে টাকা থাকবে না তখন তো আমি আমার ভাইয়ের কাছে চাইতে পারবো। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তুই আমার একমাত্র বোন, তোর কিছু লাগবে আমি দেব না তো কে দেবে? আর আপু, বাবা মা কেমন আছে? তাড়াতাড়ি মোটামুটি ভালোই আছে, তবে আম্মুর মাঝে মাঝে তোর জন্য কান্না করে। খুব তাড়াতাড়ি ফিরে যাব আপু, চিন্তা করিস না। বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছেন। তুই কি কাউকে পছন্দ করিস? আপু মাথা নিচু করে বলল, আসে একজন, কিন্তু আমি কি করব বল? বাবার মুখের উপর কথা বলতে পারবো না। তুই সরাসরি বলবি আমি কাউকে পছন্দ করি, যদি বাবা না মানে তো পালিয়ে চলে যাবি। তুই তো নিজ চোখে দেখছিস বাবার কারণে আমার কি অবস্থা হয়েছে। ভাই আমার তো ভয় করে। তুই আমার কাছে আসবি তাহলেই হবে, বাকিটা আমি দেখে নেব। আপুর সাথে অনেকক্ষণ কথা বলার পর শেষে বললাম, আপু আমাকে এখন যেতে হবে, এমনিতে অনেক সময় চলে গেছে। তোর বাসার ঠিকানা দিয়ে যা, মাঝে মাঝে যাবো নে। আমি তোরে কল দিব নে, কিন্তু বাসার ঠিকানা দিতে পারবো না। কিছু মনে করিস না লক্ষ্মী বোন আমার। গেলাম আমি। আপুকে বিদায় দিয়ে রিধিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় রিধিকা বলল,
লাদেন, এখন মার্কেটে যেতে হবে। যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। কি হয়েছে আবার? ম্যানেজার আঙ্কেল অফিসের সবাইকে বলেছে আগামীকাল সকালে নতুন বস আসবে, আর সবাই যেন সেজেগুজে যায়, সবার হাতে যেন ফুল থাকে, এটাই বলল। আমি যেতে পারবো না, তুই যা, আমার হাতে তো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, আমি দিব, চল। তোর টাকা আমি কেন নিব রে? পরে দিয়ে দিবি, সমস্যা নেই, এখন চল। রিধিকা আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেল। আমি বুঝি তো ও কেন আমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে। ওর জিনিসপত্র সব আমাকে নিয়ে আসতে হবে। মেয়ে মানুষ মার্কেটে গেলে যে সারাদিন লাগে, এজন্য আমি ওর সাথে যেতে চাই না। আমি চুল দাড়ি কেটে রিধিকার পেছন পেছন ঘুরছি, আর ও মার্কেট করছে। মার্কেট করতে করতে রাত 10টা বেজে গেল। সবশেষে বাসায় ফিরে গেলাম। বাসায় যেতে আন্টি বলল, এত দেরি লাগে আসতে? রিধিকা কিছু বলার আগে আমি বলে দিলাম, এটা আপনার মেয়েকে বলবেন। এত কাপড় চোপড় কিনা লাগে বলেন? ও তো মার্কেট করে নাই, আমার 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা বাবা, এখন এসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। আমি আচ্ছা বলে রুমে চলে গেলাম। রিধিকা আমার জন্য কি কি কিনছে কে জানি। আমি কোনো কিছুই পছন্দ করিনি। ভালোই হয়েছে, পরের উপর মার্কেট করে নিলাম। রিধিকাকে টাকা দেবে কে বলেছে? 1 টাকাও দিব না ওকে। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসলাম। টেবিলে বসতেই রিধিকা বলল, আগামীকাল তোর যেন নায়ক দেখা যায়, আর এমনিতেই তোর চেহারা অনেক সুন্দর। থাক বোন, তোর আর পাম দিতে হবে না। কালো মানুষ আর বলিস সুন্দর। পাশ থেকে আন্টি বলল, তুমি যদি কালো হতে তাহলে তো ভালোই হতো, বলতে পারতাম আমাদের বাসা একটা ব্ল্যাক ডায়মন্ড আছে, মানে কালো ছেলে। আমি মনের দুঃখে বললাম, শেষ পর্যন্ত আপনি আমাকে নিয়ে মজা করলেন আন্টি। খুব কষ্ট পেলাম যে আন্টি। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে বাবা, আগে খেয়ে নাও, পরে কথা হবে। আন্টি একটা কথা বলবো? বাবা বলো। রিধিকাকে বিয়ে দেন না কেন? আমার কথা শুনে রিধিকা বলল, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই আগে তোর চিন্তা কর। ভালোর জন্যই তো বলেছি। রিধিকা মুখ বেঁকিয়ে বলল, তুই যে আমার কেমন ভালো চাস আমি তো ভালো করেই জানি। আন্টি আমাদের ধমক দিয়ে বলল, হয়েছে, এখন এত কথা নয়, খেয়ে দে, সবাই ঘুমোতে যাও। আন্টির কথা মতন খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিধিকা আমার পাশেই শুয়ে আছে। এটা দেখে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। রিধিকা আমার কাহানি দেখে বিছানায় বসে পড়ল। কিরে, তুই এভাবে লাফ দিয়ে উঠলি কেন? তার আগে বল, তুই এখানে কি করিস? কি করি মানে? তোরে ডাক দিতে আসছিলাম, আর এসে দেখি তুই ঘুমে মগ্ন হয়ে আসোস, এই জন্যই ডাক দিলাম না। তোর পাশে আমিও শুয়ে গেলাম। আমি গামছা দিয়ে শরীর ঢেকে বললাম, তুই মেয়েটা ভালো না। আমার ইজ্জতের উপর যে কোন দিন তুই হাত দেস, তোরে দিয়ে আমার বিশ্বাস নেই। আমি অবলা একটা ছেলে, জানিস। আজকে যদি তুই আমার সাথে কিছু... ওরে হালার পুত, চুপ থাক বলছি। সকালে উঠে কি তোর মাথা গেছে? কী সব উল্টাপাল্টা কথা বলিস? ভালো কথা বললে এগুলো উল্টাপাল্টা হয়ে গেল না? হয়েছে ভাই, তোর আর কিছু বলতে হবে না। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হ, আমাদের আজকে যেতে হবে আগে। আচ্ছা ঠিক আছে, তুই রুম থেকে বের হ, আমি রেডি হচ্ছি। রিধিকা মুখ বেঁকিয়ে বলল, আমার ঠেকা পড়ছে তোর রুমে থাকার জন্য। এই কথা বলে রিধিকা চলে গেল। আমি ফ্রেশ হয়ে রিধিকার দেওয়া কাপড় পরে বের হয়ে গেলাম। আজকে সত্যি নিজেকে নিজেই চিনতে পারছি না, কেমন যেন হ্যান্ডসাম লাগছে। নিচে যেতেই রিধিকা বুকে হাত দিয়ে বলল, বন্ধু, আমি তোরে দেখেই তো ক্রাশ খাইছি। কতটা যে সুন্দর লাগছে তোরে, বলার বাহিরে। হয়েছে, তোর আর পাম দিতে হবে না, আমি সব কিছু বুঝি। তবে এই নীল শাড়িতে তোরেও খুব সুন্দর লাগছে। জানিস, আমার নীল কালার খুব পছন্দ, মানে এটা আমার একটা ফেভারিট কালার। আন্টি এসে বলল, হয়েছে, এখন তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যান সবাই, নইলে কিন্তু দেরি হয়ে যাবে। আন্টির কথা শুনে বললাম, তাই তো। আজকে তো আবার নতুন বস আসবে। নাস্তা করে রিধিকাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তা থেকে ফুল কিনে নিলাম, নতুন বসকে তো বরণ করতে হবে। অফিসের ভিতরে যেতেই আবির আমাকে দূর থেকে দেখিয়ে বলল, যেভাবে অফিসে এন্ট্রি করলি মনে হচ্ছে তুই যেন এই অফিসের নতুন বস। আমি হাসি দিয়ে বললাম, বস হতে পারি নাই, তাতে আমার কোনো আফসোস নেই।
নতুন স্টাফদের তো বস হতে পেরেছি, এটাই অনেক। আমার কথা শুনে আবির আর কোনো কথা বলেনি। আমি গিয়ে ভাবির পাশে দাঁড়ালাম, আর রিধিকা ম্যানেজারের পাশে। ভাবির পাশে দাঁড়াতেই ভাবি বলল, ইস, আমি যদি বিয়ের আগে তোমাকে এভাবে দেখতে পেতাম তাহলে তোমাকেই বিয়ে করে নিতাম। তাই নাকি ভাবি? সময় তো আছেই, চলেন বিয়ে করে নিই। বিয়ে করার এত শখ লাদেন সাহেব আপনার? বিয়ে কে করতে না চায় বলেন? তাহলে একটা বিয়ে করে নেন। এখন বিয়ে করব না, বয়স হয় নাই। এখন তো আপনি আছেন না, আপনাকে দেখে দিন কাটিয়ে দেব। আমার কথা শুনে ভাবি হাসি দিয়ে বলল, খুব ইচ্ছা না ভাবিকে পটিয়ে প্রেম করা? যেই আমি কিছু বলবো তখন ম্যানেজার বলল, সবাই এখন কথা বলা বন্ধ করে আমাদের নতুন বস অফিসে কাছাকাছি চলে আসছে। সবাই সম্মানের সাথে কথা বলবে, ঠিক আছে? ম্যানেজারের কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম। 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের নতুন বস ভিতরে ঢুকলো, কিন্তু নতুন বসকে দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এই আমি কি দেখছি? না না, এটা কখনো হতে পারে না। এটা তো আমার ধারণার বাহিরে। আমি ভেবেছিলাম কি আর হলো কি, নাকি এটা আমার স্বপ্ন? নিজের হাতে নিজেই চিমটি কাটলাম। উফ, কিন্তু এটা আমার স্বপ্ন না, এটা পুরোটাই বাস্তব। কিন্তু আমার এক্স বউ এখানে কি করে? ও লন্ডন থেকে এলো কোন দিন? এটা আমার সেই লন্ডনই বউ, যাকে বিয়ে করার পর এই মেয়ে লন্ডন থেকে এসে দ্বিতীয় দিন আমাকে ডিভোর্স দিয়েছিল। আর আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে রেখেছে, যাতে 6 মাস পর আমার আর সাইন না লাগে, আর ওর সাথে যেন আমার ডিভোর্স হয়ে যায়। এক এক করে সবাই উনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। ধীরে ধীরে উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমার হার্টবিট বাড়তে লাগলো। আমি কখনো ভাবিনি এখানে আমার এক্স বউ আমার বস হবে। মনের ভিতরে যেন আলাদা একটা ভয় কাজ করছে আমার। ভাবির কাছ থেকে ফুল নিয়ে যেই আমার দিকে তাকালো, তখনই তিনি দাঁড়িয়ে পড়ল। আমি ফুলটা এগিয়ে দিলাম, কিন্তু তিনি নিল না। উনি চশমা খুলে আমার দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? জি ম্যাডাম, আমার নাম লাদেন। অফিসে কাজ করো কতদিন ধরে? ম্যাডামের কথা শুনে ম্যানেজার এসে বলল, ম্যাডাম, এই নতুন স্টাফদের লিডার, আর 1 মাস হলো এখানে কাজ করে। ম্যাডাম ম্যানেজারকে বলল, তোমাকে বলছি আমি কিছু বলতে। ম্যাডামের কথা শুনে ম্যানেজার দূরে চলে গেল। আমি ফুলটা আবার এগিয়ে দিয়ে বললাম, ম্যাডাম ফুলটা। ম্যাডাম উল্টা আমাকে ধমক দিয়ে বলল, তোরে বলছি আমাকে ফুল দিতে। আমি সরি বলে দাঁড়িয়ে আছি। সবার নজর এখন আমার আর ম্যাডামের উপর। ম্যাডাম যে আমার সাথে এমন ব্যবহার করবে এটা হয়তো কেউ ভাবতেও পারে নাই। ম্যাডাম পিয়নকে ডেকে বললো একটা টিস্যু পেপার নিয়ে আসতে। পিয়ন ম্যাডামের কথা মতন টিস্যু পেপার নিয়ে আসলো। ম্যাডাম টিস্যু পেপার হাতে নিয়ে নিচে ফেলে আমাকে বলল, আমার জুতোর ওপর অনেক ময়লা হয়ে গেছে, নে এগুলো পরিষ্কার করে দে। ম্যাডামের কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই এখন দেখতে চাইছে আমি কি করি, কিন্তু ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবে কারোর আইডিয়াই ছিল না। পরিস্থিতি সামাল দিতে রাধিকা এসে বলল, ম্যাডাম, ও আমাদের অফিসে ভালো একটা পদে চাকরি করে, ও সব কিছু ভালো। আর ও এখন এসব করবে কেন? এসব করার জন্য তো পিয়ন আছে। ম্যাডাম রাধিকার দিকে তাকিয়ে বলল, তোমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি, আর তিনি কখনো আমার মুখের ওপর কথা বলবে না। এজন্য আমি তোমার সাথেও কিছু করতে চাই না। চুপচাপ দাঁড়িয়ে থাক, নইলে এই একজনের জন্য সবার 12টা বাজবে। ম্যাডামের কথা শুনে রাধিকা চুপ করে দাঁড়িয়ে গেল। ম্যাডাম এবার আমাকে ধমক দিয়ে বলল, তোরে আমি কি করতে বলেছি তোর কানে যায় নাই? নিজের সম্মান বাঁচাতে আস্তে করে বললাম, বিশ্বাস করেন আগে আমি এইসব ইচ্ছে করে করিনি। বাবার জোরাজুরিতে এইসব করেছি আমি। এই অফিসে আমার একটা সম্মান আছে, আপনি প্লিজ। চাকরি করার কি ইচ্ছে আছে? আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাডাম। তাহলে আমার কথা মতো কাজ কর। আমি বাড়তি কোনো কথা পছন্দ করি না। আমি মাথা নিচু করে বসে গেলাম। কখনো যে আমার এসব কাজ করতে হবে এখানে এসে ভাবিনি। তবে উনি হয়তো আগে আমার বউ ছিলেন, এখন না। আমি এখন কোনো অধিকার খাটাতে পারবো না উনার উপর। কিন্তু উনি আমার সাথে এমন করছেন কেন? নাকি আমার উপর প্রতিশোধ নিচ্ছে? আর প্রতিশোধ নেওয়ার কি আছে? আর আমি তো উনার উল্টাপাল্টা কিছুই করিনি। টিস্যু পেপার হাতে নিয়ে ওনার পায়ে জুতোর ময়লা মুছে দিলাম। আমি উঠে দাঁড়াতেই উনি বলল, ফুলটা ডাস্টবিনে ফেলে দিবে, আর আমার সামনে কখনো চশমা পরবি না। তোর মতো ফকিন্নি ছেলের জন্য এসব না।
ম্যাডাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার অপরাধ কি? এত কথা বলতে বলেছি তোরে? এখানে আমি যা বলবো সবার তাই করতে হবে, এটা মনে রাখবি। এই অফিসের বস আমি, তুই না। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। একটু জোরেই লাগলো ম্যাডামের থাপ্পড়গুলো। ম্যাডাম আর কিছু না বলে ভিতরে চলে গেল। ম্যাডাম যেতেই রিধিকা আমার কাছে এসে বলল, খুব লেগেছে না রে? কিন্তু বাবা বলল উনি এতটা ভালো, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু তোর সাথে কেন? আমি কিছু না বলে আমি আমার জায়গায় গিয়ে বসলাম। অনেকেই এসে আমাকে প্রশ্ন করছে কেন উনি আমার সাথে এমন ব্যবহার করলেন, নাকি উনি আমার পূর্ব পরিচিত। যেখানে অফিসের কারোর সাথে উনি বাজে ব্যবহার করে নাই, সেখানে কেন আমার সাথে এমন করলো? সবাই একই প্রশ্ন করছে। আমি রিধিকাকে বললাম, সবাইকে বল যেতে, আমার মাথা ব্যথা করছে। রিধিকা সবাইকে বলল চলে যেতে। রিধিকার কথা শুনে সবাই চলে গেল। এবার রিধিকা আমার পাশে বসে বলল, ম্যাডামকে কি তুই চিনতি? ওনার নাম কি জানিস? ওনার নাম রিয়া। কেন, তুই জানিস না? মনে মনে বললাম, আমার বউয়ের নাম ছিল রিয়া, আর আমি কিনা জানি না। হায় রে, কি কপাল আমার। অবশ্য এখন আর তিনি আমার বউ না। রিধিকা আমার হাত ধরে বলল, আমি বাবার সাথে কথা বলবো, কেন উনি তোর সাথে এমন করলেন? উনি আমার কাছের কেউ ছিলেন। তোরে বাসায় গিয়ে সবকিছু বলবো। না, এখন বল, আমি এখন সব কিছু শুনতে চাই। প্লিজ, তুই আর কিছু বলিস না। এমনি ভালো লাগছে না। আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারত। হঠাৎ করে পিয়ন এসে বলল, স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। পিয়ন যেতেই রিধিকা আমার হাত ধরে বলল, তোর এখন ভিতরে যেতে হবে না, তুই এখন বাসায় চল। আমি বাবার সাথে কথা বলে দেখি উনি কেন তোর সাথে এমন ব্যবহার করলেন। রিধিকা হাত ছাড়িয়ে বললাম, বাদ দে তো, আমার জন্য এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আগে ভেতরে গিয়ে দেখি উনি কি বলেন। আবার এমনও তো হতে পারে তিনি আমার কাছে মাপ চাইবেন। তুই একটু বোঝার চেষ্টা কর লাদেন। পরের আন্ডারে চাকরি করি, এসব তো সহ্য করতেই হবে। বাদ দে তো, আমি গেলাম। আমি চেয়ার থেকে উঠে ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলাম। মনে মনে শুধু বলছি, উনি এখন আমার সাথে বাজে ব্যবহার না করলেই হলো। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম, এখন কি আমি ভেতরে আসব? রিয়া ম্যাডাম আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখন ভেতরে আসতে পারো। আমি ভেতরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডাম বলল, বসো, তোমার সাথে কিছু কথা আছে। যাক, এখন দেখি তিনি আমার সঙ্গে ভালোই ব্যবহার করছেন। এখন তো তিনি আর আমাকে তুই করে বলছে না। আমি নিচে বসতেই ম্যাডাম পিয়নকে ডাক দিল। পিয়ন একটা কাগজ হাতে নিয়ে ভেতরে ঢুকলো। রিয়া ম্যাডাম কাগজটা আমার সামনে দিয়ে বলল, এখানে একটা সাইন করো। আমি কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম। আগে দেখি এখানে কি লেখা আছে। সাইন তো করব পরে। রিয়া ম্যাডাম টান দিয়ে আমার থেকে কাগজটা নিয়ে নিল। তোরে আমি পড়তে বলছি, তোরে বলছি তুই সাইন কর। আমি তোরে আগেই বলেছি, এখানে আমি যা বলবো তাই হবে। তুই কি এটা বুঝিস না? নে, এখন তাড়াতাড়ি সাইন কর। কি আর করার, চাকরি করি যেহেতু, ম্যাডামের কথা তো শুনতেই হবে। আমি সাইন করতেই ম্যাডাম পিয়নের হাতে কাগজটা দিয়ে বলল, একটা ফটোকপি নিয়ে এসে এই ছেলেকে দিয়ে দিই। ম্যাডামের কথা শুনে পিয়ন চলে গেল। আমি বললাম, ম্যাডাম, আমি এখন উঠতে পারি? আমার হাতে প্রচুর কাজ আছে। এই ফকিনীর বাচ্চা, তোরে আমি যেতে বলেছি? ম্যাডামের মুখ থেকে আবার ফকিন্নি শব্দটা শুনে কেমন যেন লাগলো। তার মানে ম্যাডাম কি আমাকে এখানে নিয়ে আসলো অপমান করার জন্য? আমি মাথা নিচু করে বললাম, দেখেন ম্যাডাম, আপনি যা ইচ্ছে তাই বলেন, তাই বলে ফকিন্নি বলবেন না। আমি 100 বার বলবো, তোর কোনো সমস্যা? শালা, আমার অফিসে চাকরি করিস, আবার আমাকে তুই হুকুম করিস? চাকরি করি বলে আপনি আমাকে কিনে নিয়েছেন না। আমি আমার কাজ তো ঠিক মতোই করি। যদি কাজে ভুল থাকে আমাকে বকা দিবেন। অযথা কেন আমি বকা শুনবো? আমার কথা শুনে রিয়া ম্যাডাম হাসতে হাসতে বলল, আমি যা ইচ্ছা তাই বলবো, এখানে তুই কিছু বলতেও পারবি না, চাইলেও না। আমি এবার রেগে বললাম, তোর চাকরি তুই কর, আমি তোর চাকরি করলাম না। রিয়া ম্যাডাম উল্টো রাগ দেখিয়ে বলল, তাই নাকি? আমার চাকরি তুই করবি না? রিয়া ম্যাডাম এই কথা বলে পিয়নের হাত থেকে কাগজটা নিয়ে আমার হাতে দিয়ে দিল। এখানে কি লেখা আছে দেখ। এখানে লেখা আছে, আগামী 10 বছরের ভেতরে তুই এই চাকরি ছেড়ে কোথাও যেতে পারবি না।
আর যদিও তুই এই অফিসে পড়ে মারাও যাস, তাতে অন্য কেউ দোষী হবে না। তুই নিজের ইচ্ছায় সব কিছু করবি, আর কোম্পানির ভালোর জন্য তুই এই সব কিছু করবি, এমনকি পিয়নের কাজ পর্যন্ত। আর এখানে তোর নিজের সাইন আছে, ইচ্ছে করলেও এখন তুই আর কোথাও যেতে পারবি না। কাগজে সত্য দেখে আমি রিয়া ম্যাডামের হাত চেপে ধরে বললাম, ম্যাডাম বিশ্বাস করেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না। আমি তো পালিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার বাবা আর আমার বাবা জোর করে আমাকে বিয়ে করাতে বাধ্য করেছে। বিশ্বাস করেন ম্যাডাম, এখানে আমার কোনো দোষ নেই। আর এখন তো সব কিছু শেষ হয়ে গেছে। প্লিজ ম্যাডাম, আমাকে আর শাস্তি দিবেন না। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। রিয়া ম্যাডাম আমার হাত ছাড়িয়ে দাঁড়িয়ে গেল আর আমার সামনে এসে ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, আমার হাত ধরিস? তোর কারণে আমার গায়ে একবার কলঙ্কের দাগ লেগেছে, তোরে কি আমি এত সহজে ছেড়ে দিব? আজ থেকে তুই পিয়নের কাজ করবি, সাথে তোর যেই কাজ দেওয়া হয়েছে সেটাও। যখন তোর হাতে কোনো কাজ থাকবে না, তখন তুই পিয়নের কাজ করবি। আর তোর ডিউটি হলো সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। আগামীকাল থেকে তোর ডিউটি শুরু। আর যদি আমার কথা না শুনিস, তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। সারা জীবন পড়ে জেলের ভাত খেতে হবে, বুঝলি? রিয়া ম্যাডামের থাপ্পড় খেয়ে আমি মাথা নিচু করে দিলাম। সামান্য একটু সমস্যার জন্য উনি যে আমার সাথে এত কিছু করবেন আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, এখন মনে হচ্ছে সব কিছু উনি আবার শুরু করেছেন। আমি কেবিন থেকে বের হব, তখনই রিয়া ম্যাডাম পিছন থেকে বলল, তোর জন্য আমার বান্ধবীরা বলে তুই তো বিবাহিত মেয়ে, যে কোনো কারণে তো তোর বিয়ে হয়েছে। জানিস তো, একটা বিয়ে হবার পর মেয়েদের শরীরের কলঙ্কের দাগ লেগে যায়। আবার তুই ডিভোর্সি, সব হয়েছে তোর কারণে। তোরে আমি ছাড়ব না বলে দিলাম। আমি আর রিয়া ম্যাডামের কোনো কথা শুনি নাই। কেবিন থেকে বের হতেই রিধিকা আমার সামনে এসে বলল, লাদেন, ম্যাডাম তোকে কি বললো? আমি রিধিকার হাতে কাগজটা দিয়ে আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। মনটা আজকে খারাপ হয়ে গেল, চোখের কোণায় হালকা করে জল এসে গেল। আজকে মনের দুঃখগুলো কাউকে দেখাতেও পারছি না। ভেবেছিলাম চাকরি করে হয়তো একটু শান্তিতে থাকবো, কিন্তু না, নতুন বস এসে আমার জীবনটার 12 বাজিয়েছিল। রিধিকা আমার হাত ধরে বলল, চল এখন বাসায় যাব, কেউ কিছু বলবে না, যদি বলে তো আমি আছি, চল। না রে, যাব না, ম্যাডাম পরে বকা দিবে। রিধিকা আমাকে টেনে অফিস থেকে বের করে নিয়ে আসলো। রিকশায় ওঠার পর রিধিকা বলল, তুই এই কাগজে সাইন করতে গেলি কেন? বিশ্বাস কর রিধিকা, এখানে কি যে লেখা ছিল এগুলো আমাকে উনি পড়তে দেয়নি। আমি শুধু চোখ বন্ধ করে সাইন করেছি। উনি এসেই যে আমার সাথে এত কিছু করবে ভাবতেও পারিনি। যদি ওর সাথে আমি সংসার করতাম তাহলে আমার অবস্থা যে কি হতো একবার চিন্তা কর। সংসার করতাম মানে? বাদ দে, তোর এসব শুনতে হবে না। লাদেন, তোকে কিন্তু আমি বলতে বলেছি, তুই বল। তোদের রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রিধিকা তো আমার মুখের কথা শুনে অবাক হয়ে গেল। ও কোনো কথাই বলছে না, চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো ভাবতে পারছে না যে রিয়া ম্যাডাম আমার বিয়ে করা বউ ছিল। রিধিকা এবার আমার হাত ধরে বলে উঠল, দেখ লাদেন, মজা করিস না। আর তুই মাঝে মাঝে এমন কিছু বলিস যেগুলো শুনতে একদম খারাপ লাগে। কেন, তোর কি বিশ্বাস হয় নাই যে রিয়া ম্যাডাম আমার বউ ছিল? তুই কি আমার সাথে মজা করিস বল? আমি এবার রিধিকাকে সব কিছু বলতে লাগলাম। এবারে শুরু থেকে সব কিছু বললাম। সব শুনে রিধিকা বলল, ও মাই গড, রিয়া ম্যাডাম তোর বউ ছিল? আমি তো বিশ্বাস করতে পারছি না। আর এখন তিনি আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আমার অপরাধ শুধু এই জায়গায় যে আমি কেন উনাকে না বলে বিয়ে করেছি। তখন তো বাবা আমাকে জোর করেছেন। আর তোরে বললে তুইও বিশ্বাস করবি না যে বাবা আমাকে রশি দিয়ে বেঁধে নিয়ে আসছিল। আমি বিয়ে করব না বলেও কান্নাও করেছিলাম, কিন্তু কাজ হলো না। তুই এখান থেকে পালিয়ে চলে যা, বাকিটা আমি দেখব। আমি হাসি দিয়ে বললাম, তোর কিছু দেখতে হবে না। একবার আমাকে আমার গ্রাম থেকে মিথ্যা অপবাদে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন কি এখান থেকে চলে যাব? দরকার পড়লে এখানে পড়ে মারা যাব, তাও এখান থেকে যাব না।
হঠাৎ দেখি রাস্তায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়ে আর একটা ছেলেকে আটকে রেখেছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো মাহি। ও এখানে কি করে? ভাবছিলাম এদের না দেখেই চলে যাব, কিন্তু যখন একটা ছেলে ওর ওড়না ধরে টান দিল তখন আর সহ্য করতে পারলাম না। রিধিকাকে বললাম, চল তো ওদেরকে একটু দেখি। রিধিকা মাহিকে দেখে সব কিছু বুঝে গেল, এজন্য ও আমার পিছন পিছন আসতে লাগলো। রিধিকা দূর থেকে একটু জোরে আওয়াজ করে বলল, আমি যদি এখন তোদের এখানে দেখতে পাই তাহলে কি করব আমি নিজেও জানি না। আর তোরা তো আমাকে চিনিস, আমি কি করতে পারি। যদি বাঁচতে চাস তো তাড়াতাড়ি পালিয়ে যা, নইলে। রিধিকার কথা শুনে সব কয়টা ছেলে দৌড়াতে শুরু করলো। ছেলেগুলো যেহেতু চলে গেল তাহলে এখানে থেকে আমার কোনো লাভ নেই, চলে যাই এখান থেকে। পেছনে ফিরে যে হাঁটা দিব তখনই মাহি পেছন থেকে বলল, লাদেন দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ওর কথা না শুনে রিকশার কাছে যেতে লাগলাম। এর মাঝে মাহি দৌড়ে এসে আমার হাত ধরে বলল, প্লিজ লাদেন, আমার কথাটা তো শোনো। এমনিতেই অফিসের ম্যাডাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, এর মাঝে মাহিও আবার আমার হাত ধরলো। দিলাম ঠাস করে একটা, আর বললাম, এই মেয়ে তুই কে রে? তোর এত বড় সাহস কে দিয়েছে আমার হাত ধরিস? তুই যেদিন সবার সামনে প্রমাণ করলি ভালোবাসা বলতে কিছু হয় না, সেদিন আমি তোরে কবর দিয়ে দিয়েছি। আমার জীবনে মাহি বলে কেউ ছিল, তবে সেটা অতীতে। এখন আমি একা, কেউ নেই আমার পাশে। আর একদিন যদি আমি আমার আশেপাশে তোকে দেখি তোর কিন্তু খবর আছে, এই বলে দিলাম। নষ্টা মেয়ে কোথাকার। তোদের মতন মেয়েদের জন্য আজকে আমি আমার গ্রাম ছাড়া। আমি আমার জীবন থাকতেও তোকে কোনোদিন মাফ করব না, বলে দিলাম। আমি এই কথা বলে রিকশায় উঠে গেলাম। মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কান্না করুক গা, তাতে আমার কি? সব কিছু করে আবার নাটক করা হচ্ছে। রিধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, কি মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ, ফালতু কথা একদম বলবি না, নইলে কিন্তু আমি তোর মাথা ফাটাবো, বলে দিলাম। ওকে কি এত কিছু বলা ঠিক হয়েছে? কি ঠিক আর কি ভুল আমাকে তোর শিখাতে হবে না, আমি সব কিছুই বুঝি। রিয়া ম্যাডামের রাগ কেন এই মেয়ের উপর ঝাড়লি বল? এই মামা, আপনি রিকশা থামান, আমি আর যাব না। ওলে আমার বাবুটা, এত রাগ কেন আপনার? একটু শান্ত হন। দেখ রিধিকা, ভালো হচ্ছে না কিন্তু। বাবু, তুমি কি চকলেট খাবে? ধুর ছাতার মাথা, তোর বাসায় তুই যা, আমি যাবই না। লাদেন, শান্ত হ বলছি। কি শান্ত হব তুই বল? আমি চাই শান্তিতে থাকতে, কিন্তু পারি না। মনে হয় সবাই শুধু আমায় অপমান করতেই আসে। আমি শান্তিতে থাকি এটা কেউ দেখতেই পারে না। ধুর, এই নিয়ে মন খারাপ লাগে বল? আমি তোর পাশে আছি না, এত চিন্তা করিস না। রিকশা থেকে নেমে বাসার ভিতরে চলে গেলাম। আর বাসায় গিয়ে শুনি আন্টি নাকি কয়েকদিনের জন্য আঙ্কেলের কাছে বেড়াতে চলে গেছেন, কি জানি কোন দরকারে। মনে মনে শুধু বললাম, 3 বেলা ঠিক মতন খেতে পারলেই হলো। আর কে কোথায় গেল এটা দিয়ে আমার কি করব। তবে যা একটু অনুমান করলাম যে এখানে হয়তো আর বেশি দিন থাকা যাবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে বসলাম। আর তখন রিধিকা এসে বলল, লাদেন, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে আবার? যেটা হবে ভাবি নাই সেটাই হয়েছে। কি হয়েছে বলবি তো? বাবা কল দিয়ে বলল আজ থেকে নাকি রিয়া ম্যাডাম আমাদের বাসার নিচের রুমে থাকবেন। রিধিকার কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে টপকে পড়লাম। ও এসব কি বলছে? একে তো অফিসে ওই মেয়ে আমার পিছনে পড়ে থাকে আমাকে অপমান করার জন্য, এখন আবার বাসায়। রিধিকা আবার বলল, আমি বাবাকে না করেছিলাম, কিন্তু উল্টা তিনি আমাকে বকা দিলেন। আমি কি করব বল? আমি ব্যাগ নিয়ে কাপড় চোপড় গোছাতে লাগলাম আর বললাম, রিধিকা ভালো থাকিস, এখানে হয়তো আর দেখা হবে না, অন্য বাসায় চলে যাব। রিধিকা আমার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, এখন আবার কোথায় যাবি? দেখ, এই মেয়ে যেখানে থাকবে সেখানে আমি থাকবো না। ও আমার অবস্থা খারাপ করে দিবে। ও আমার পিছু লেগেছে। তুই কি এটা ভুলে গেছিস? এই বাসাটা আমাদের। অফিসে হয়তো তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু এখানে হুকুম চলবে আমাদের। আমরা যা বলবো তাই হবে। সত্যি বললি তো? আরে, তোর সাথে কি আমি মিথ্যা কথা বলবো বলে মনে হয় তোর? যদি উল্টাপাল্টা কিছু হয় না, তোর মাথা ফাটাবো আমি। আর আমি এই মেয়ের মুখটাও পর্যন্ত দেখতে চাই না। অফিসের সবার সামনে আমাকে যেভাবে অপমান করলো, আমি কি সেটা ভুলে যাব? কখনো না। আচ্ছা, তুই তাহলে ঘুমো,
এসব নিয়ে এখন আর চিন্তা করিস না, কেমন? আমি এখন গেলাম। এই কথা বলে রিধিকা চলে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার বেলা তো ঠিক তাই হয়েছে মনে হয়। হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে বললাম, আবির বল, কি হয়েছে? ম্যাডাম তোর সাথে এমন করলো কেন? হয়তো আমি তাদের লিডার, এটা উনার পছন্দ হয়নি, এজন্য এমন করছে। আমাদের সবার সাথে ভালো ব্যবহার করলো, শুধু তোর সাথে কেন? কি জানি, আমিও তো এটা বুঝলাম না। মাত্র আসছে না, এই জন্য হয়তো এতটা বুঝতে পারে নাই। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করিস তুই? এই তো তোর ভাবির সাথে কথা বলি। তুই আবার প্রেম করিস কবে থেকে? তোরে বলতে ভুলে গেছি, কালকে অফিসে সবকিছু বলবো নি তোরে। আচ্ছা। আবিরের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে গাড়ি হর্নের শব্দ পেলাম। হয়তো রিয়া ম্যাডামের গাড়ি এসে গেছে। আমি জানলা দিয়ে একটু বাহিরে উকি দিলাম। বাহিরে দেখি রিয়া ম্যাডাম গাড়ির দরজা দিয়ে নামছে। দূর থেকে উনাকে দেখে ভালোই লাগছে, তবে আমার খারাপ লাগলো এই জায়গাটায় উনি জিন্স প্যান্ট আর টি শার্ট পরেছেন। এগুলো আমার কাছে বাজে লাগে। দেখতে একদম ছেলেদের মতোই দেখা যায়। উনাকে দেখে কেমন যেন নিষ্পাপ নিষ্পাপ লাগছে। উনার চেহারা দেখলে কেউই বলবে না উনি একটা রুগী মানুষ। আমি তো আগেই বলেছিলাম যে উনাকে যে একবার দেখবে সে তার প্রেমে পড়তে বাধ্য। যদিও প্রেমে না পড়ে, এর পরেও 50% তাকে দেখে পছন্দই হবে। যাক, আমি এসব উল্টাপাল্টা চিন্তা করছি কেন উনাকে নিয়ে? উনি আমার সাথে অফিসে কি করলেন, আমি এগুলো কি এত তাড়াতাড়ি ভুলে যাব? সময় পেলে আমিও কিন্তু দেখিয়ে দিব, বলে দিলাম। আজকে আর বাসা থেকে বের হই নাই। রাতে রিধিকা এসে বলল, লাদেন চল রাতের খাবার খেয়ে আসি। রিয়া ম্যাডাম নাই তো টেবিলে? আরে নাই, উনি তো একা একা খেতে পছন্দ করেন, চল তো। রিধিকার পেছন পেছন আমিও নিচে চলে গেলাম। টেবিলে গিয়ে বসতেই রিয়া ম্যাডাম উনি ওনার রুম থেকে বের হলো। তবে উনি বাসায় গেঞ্জি পরেছেন, যেটা দেখে আমার কেমন যেন লাগছে। রিয়া ম্যাডাম তো আমাকে দেখেই চোখ লাল করে দিল। আমি রিধিকার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তুই আমাকে এর জন্য এখানে নিয়ে আসলি? রিধিকা ইশারা করে বলল, চুপচাপ খাতো, এত কথা বলিস না। আর আমি সব কিছু সমাধান করতে চেষ্টা করছি। আমরা টেবিলে বসে আছি, বুয়া এসে খাবার দিচ্ছে। বুয়া তরকারি টেবিলের উপরে রাখতেই রিয়া তরকারির থালাটা হাতে নিয়ে সবটা আমার মুখের উপর ফেলে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে একই টেবিলে বসে খাবার খেতে? তরকারি আমায় চোখের উপর পড়তেই আমি দাঁড়িয়ে গেলাম। তরকারিটা মাত্র হয়তো রান্না করে নিয়ে আসছে, এতটা গরম ছিল। আমি দাঁড়িয়ে থাকতেও পারছি না। রিধিকা চিৎকার দিয়ে বলল, এটা কি করলেন ম্যাডাম আপনি? আপনি কিন্তু এটা ভুলে যাবেন না, আমার বাসায় থেকে যা ইচ্ছে তাই করবেন না। রিয়া ম্যাডাম কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। রিধিকা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল, আমার চোখ মুখে পানি দিয়ে সবকিছু পরিষ্কার করলো। আমি শুধু বললাম, তোরে আগেই বলেছিলাম আমি, কিন্তু তুই শুনলি না। দাঁড়া, আমি ওর বাবার সাথে কথা বলে ওকে এ বাসা থেকে বিদায় করছি। বাদ দে, আমার জন্য এসব তোর করতে হবে না। তোর বাবা আর তুইও তো উনার অফিসে কাজ করিস, পরে দেখা যাবে উনি উল্টা কিছু করে ফেলবেন। রিধিকা আমার কথা বুঝতে পেরে বলল, কিন্তু যা করার তো আমাকে করেছে, তোকে তো আর বিরক্ত করছে না, বাদ দে। তরকারি চোখে পড়ার কারণে আমি ঠিক মতন তাকাতেও পারছি না। রিধিকা আমাকে ধরে রুমের দিকে নিয়ে আসলো। ওকে বললাম, তুই চলে যা, আমি এখন ঘুমিয়ে পড়বো। কিন্তু তুই তো কিছুই খাস নাই। বাদ দে তো, আমাকে নিয়ে তুই চিন্তা করিস না, তুই চলে যা। রিধিকাকে রুম থেকে বের করে আমি বিছানার উপর শুয়ে গেলাম। রুমে আসার সময় রিধিকা বরফ নিয়ে আসছিল, ওটা মুখের উপর দিয়ে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই বুয়াকে জিজ্ঞেস করলাম, রাধিকা কি চলে গেছে নাকি? আমার কথা শুনে বুয়া বলল, ম্যাডাম তো সে কখন চলে গেছে, আপনাকে আধা ঘন্টার মতো দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, কিন্তু আপনার কোনো খবর নাই, এই জন্য তিনি চলে গেছেন। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। আজকে কিভাবে যে আমার এতটা দেরি হয়ে গেল নিজেও বলতে পারি না। চোখগুলো হালকা হালকা ব্যথাও করছে, তবে আগের থেকে কিছুটা ঠিক হয়েছে। ভেবেছিলাম সকালে কিছু খেয়ে বের হব, কিন্তু তা আর হলো না। রাতেও কিছু খাই নাই। শরীর এমনিতেই অনেকটা দুর্বল হয়ে গেছে। শুধু ম্যাডামের ভয়ে আজকে অফিসে যাচ্ছি, নইলে আজকে আর যেতাম না।
অফিসের ভিতর ঢুকতেই আবির ডাক দিল আর বলল, লাদেন, এইদিকে শুন। আমি আবিরের ডেস্কের সামনে গিয়ে বললাম, বল কি হয়েছে? তুই কি নেশা টেশা করিস নাকি আবার? তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলিস? না, তোর চোখগুলো হালকা লাল হয়ে আছে, এই জন্যই বললাম। না, তেমন কিছু না, চোখে একটু সমস্যা হয়েছে আর কি। ও আচ্ছা, এসব বাদ দে। তুই তো কখনো দেরি করে অফিসে ঢুকিস না, কিন্তু আজকে তো দেরি হলো কেন? ধুর, আর বলিস না, আজকে কেন যে দেরি হয়ে গেল আমি নিজেও জানি না। এই পর্যন্ত পিয়ন তোরে 3 বার খুঁজে গেছে, কিন্তু পাই নাই। আচ্ছা তুই কাজ কর, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। এই কথা বলে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে বসতেই ভাবি বলল, কি খবর সাহেব, বউ কি আটকে রাখছিল? না, বউ আটকে রাখবে কেন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। রাতে কি চুরি করো যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে? মনে মনে বললাম, ম্যাডাম আজকে রাতে আমার সাথে যা করেছেন তা যদি অন্য কারোর সাথে করতেন তাহলে তো সে অফিসেই আসতো না। আমি ডিভোর্স পেপারে সাইন তো ঠিকই করেছি, কিন্তু এখনও তো 6 মাস হয়নি। তার মানে রিয়াকে এখনও ডিভোর্স দেওয়াই হয়নি। শর্ত মতে তিনি এখনও আমার বউ, কিন্তু তাকে যদি এই কথা বলি তাহলে হয়তো আমাকে আর তিনি এই অফিসে রাখবেন না। দরকার কি আমার এই কথা বলার? বসে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে ঝাড়ুটা আমার সামনে দিয়ে বলল, ম্যাডাম বলেছে আজকে নাকি আপনি সবটা অফিস ঝাড়ু দেবেন, আর এই কাজ করে আপনি ম্যাডামের সাথে দেখা করবেন। আচ্ছা স্যার, আপনি এত দেরি করে আসছেন কেন? জানেন ম্যাডাম আপনার উপর কেমন রেগে আছে? এই কাজ না করলে কি হবে না? স্যার, আমি এত কিছু জানি না, ম্যাডাম আমাকে যেটা বলেছে আমি তাই করছি। আর ম্যাডাম তো বসে বসে ক্যামেরা দিয়ে সব কিছু দেখছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। পিয়ন চলে যেতেই রাধিকা আসলো। ও ঝাড়ু দেখে বলল, এটা এখানে রাখা কেন? রাধিকার দিকে তাকিয়ে বললাম, তুই এটা একটা কাজ করলি, আমাকে রেখে চলে আসলি। তোকে কি আমি কম ডেকেছি? কিন্তু তোর তো কোনো খবরই নেই। পরে ম্যাডামের গাড়ি দিয়ে চলে আসছি। ও আচ্ছা। দেখ, রাগ করিস না প্লিজ তুই। আরে না, রাগ করার কি আছে, সবাই ভালো, শুধু আমিই খারাপ। যা, তোর কাজ তুই গিয়ে কর। লাদেন শোন। বলছি না আমি কিছু মনে করি নাই, যা তুই কাজ কর। আমার কথা শুনে রাধিকার মন খারাপ হয়ে গেল। আমি ঝাড়ুটা নিয়ে অফিসে ঝাড়ু দিতে লাগলাম। সবাই শুধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির তো প্রশ্ন করেই ফেললো যে আমি এসব পাগলের মতন কি করছি। আমি শুধু মুচকি হাসি দিয়ে বললাম, যদি কপালে থাকে তাহলে কি আটকানো যায়? ভুল করেছি, ভুলের মাসুল তো দিতেই হবে। আবির বোকা সুরে বলল, ভুল করেছি মানে? তুই এসব বুঝবি না, আমাকে আমার কাজ করতে দে। তবে একটা কথা জেনে রাখ, সময় আমারও একদিন আসবে, তখন আমিও দেখিয়ে দেব। এখন শুধু চুপ করে আছি। আমি আর কিছু না বলে আমি আমার কাজ করতে লাগলাম। অফিসে ঝাড়ু দিয়ে ম্যাডামের কেবিনের সামনে চলে গেলাম। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম ভেতরে আসবো? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, ভেতরে আয়। ভেতরে গিয়ে দেখি একটা বড় পাতিল রাখা আছে, আর দেখে মনে হচ্ছে ওখানে গরম পানিও রাখা আছে। একটু দূরেই পিয়ন দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম না রিয়া ম্যাডাম আবার গরম পানি দিয়ে কি করবেন। রিয়া ম্যাডাম চেয়ার থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, 1 ঘন্টা লেট হয়েছে কেন? অফিসে আসবে? আমিও বলে দিলাম, ম্যাডাম চোখের ব্যথায় তাকাতে পারছি না, কি করব বলেন? অফিসে তো আসতেই চাচ্ছিলাম না, কিন্তু আসতে হয়েছে। অফিস কি তোর বাবার যে তুই মন চাইলে আসবি আর মন না চাইলে আসবি না? এজন্যই তো অফিসে এসেছি। আমার অফিসে কাজ করতে গেলে দেরি করে আসা যাবে না, বুঝলি? সরি ম্যাডাম, আর ভুল হবে না। রিয়া ম্যাডাম আমাকে জোর করে ধাক্কা দিয়ে গরম পানির উপর ফেলে দিল। আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, ও মাগো, আমি শেষ। তাড়াতাড়ি লাফ দিয়ে পানি থেকে উঠে গেলাম। পিঠটা একেবারে চলে গেল, ঠিক মতন দাঁড়িয়েও থাকতে পারছি না। ম্যাডাম যে আমার সাথে এমন কিছু করবে আমার ধারণার বাহিরে ছিল। মনে হচ্ছে যেন পিঠের চামড়া পুড়ে যাচ্ছে। রিয়া ম্যাডাম আমার কষ্ট দেখে হাসতে হাসতে বলল, কিরে, আমাকে আরো বিয়ে করবি? এখন মজা লাগছে না? আমার শরীর এমনভাবে জ্বলাপোড়া করতে লাগলো যার কারণে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ম্যাডামের দিকে তাকিয়ে বললাম,
কসম করে বলছি, যদি আমি বেঁচে থাকি আপনাকে দেখিয়ে দেব আমি কি জিনিস। আজকে অল্প একটু কারণে আপনি আমার সাথে যা করেছেন আমার সারা জীবন মনে থাকবে। তবে বিশেষ করে আজকে আপনি আমার সাথে যা করলেন না, আমি মাফ করব না, কখনো না। একদিন ঠিকই বুঝবেন। বাবা, ভালোই তো বললি। ছোট লোকের মুখে এত কথা মানায় না। আর আমি তোর কাছে আসবো কেন রে? ওলে বাবালে, আমার মায়া লাগবে তোমার পর? তুমি তো আমার স্বামী ছিলে। ইস, তোমার সাথে এমনটা করা বুঝি আমার ঠিক হয় নাই। আহারে, আজকে আমি সত্যি সত্যি এখান থেকে চলে যেতাম, কিন্তু কাপুরুষের মতন এখান থেকে চলে গেলে আমি অপমানিত হব। 365 দিনে কিন্তু এখন বছর। আমারও কিন্তু সময় আসবে, তখন আমি দেখিয়ে দিব আমি কি ছিলাম। রিয়া ম্যাডাম একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলল, যা কাপড় চেঞ্জ করে আয়। কি করব? অফিসে তো ভিজা কাপড় আর পরতে পারি না। রিয়া ম্যাডামের কাছ থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কাপড় চেঞ্জ করে আমি আমার ডেস্কে চলে গেলাম। চেয়ারে কোনো অবস্থায় বসতে পারছি না, শরীরের ব্যথার জন্য। রাধিকা আমাকে দেখে দৌড়ে এসে বলল, ম্যাডাম তোর সাথে কি উল্টাপাল্টা কিছু করেছে? তোর এসব শুনতে হবে না, যা তুই গিয়ে তোর কাজ কর। আরে কি করেছে বলবি তো? বলছি না তোর এসব শুনতে হবে না। কপাল খারাপ আমার, বাদ দে। তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আমি কিছু বললাম না, দাঁড়িয়ে থেকেই কাজ করতে লাগলাম। আমি কিছু বলছি না দেখে রাধিকা আবার আগের মতোই মন খারাপ করে চলে গেল। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি, মাথা ব্যথার ওষুধ আছে আপনার কাছে? ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আছে ঠিকই, মাঝে মাঝে মাথা ব্যথা হলে খাই, কিন্তু তুমি কি করবে? ভাবি, আজকে আপনাকে একটু জ্বালাবো, কিছু মনে করবেন না তো? ভাবি হাসি দিয়ে বলল, আরে না না, কি যে বলো তুমি, বলো তোমার কি লাগবে। একটা ব্যথার ট্যাবলেট দিবেন? আমার কথা মতন ভাবি ট্যাবলেট দিল। ট্যাবলেট নিয়ে বললাম, জানেন ভাবি, রাত থেকে কিছু খাই নাই ম্যাডামের অত্যাচারের কারণে। একটা মানুষকে কতটা অত্যাচার করলে সে মন থেকে গালি দেয়। আমি যদি বড় কোনো অপরাধ করতাম তিনি আমাকে বলতেন আমি কি করেছি। আজকে অল্প একটু ভুলের জন্য তিনি আমাকে সবার সামনে অপমান করেছেন আবার, এবং আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়েছেন। বুঝলাম না ভাই কিছু। বাদ দেন ভাবি, আপনি এত কিছু বুঝবেন না। এই কথা বলে আমি রাধিকার ডেস্কে চলে গেলাম। গিয়ে দেখি রাধিকা আনমনে কাজ করছে। আমি রাধিকার টিফিন বক্সটা নিয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। রাধিকা আমার দিকে তাকিয়ে দেখলো, কিন্তু ভয়ে কোনো কথা বলেনি। যদি আমি উল্টাপাল্টা কিছু বলি। খাবার খেয়ে ব্যথার ট্যাবলেট খেতেই শরীরটা একটু ভালো হতে লাগলো। ক্যান্টিন থেকে বের হতেই দেখি ম্যাডাম সবাইকে ডেকে কি যেন কথা বলছে। আমি গিয়ে আবিরের পাশে দাঁড়ালাম। অন্যদিকে ম্যাডাম বলছে, আজকে আমাদের অফিসে বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। এই ফাইলটা তৈরি করবে তোমরা, আর উপস্থাপন করবে তোমাদের লিডার। মানে আমার কথা বলা হয়েছে? রিয়া ম্যাডাম আবার বলতে লাগলো, যদি এই প্রজেক্ট ওনারা খুশি হয়ে নিয়ে নেয়, তাহলে আমরা সবাই অফিস থেকে 5 দিনের জন্য সুন্দরবন যাব পিকনিকে। আশা করি তোমরা আমাকে হতাশ করবে না। আর এই যে লিডার, তুমি শোনো। আমি রিয়া ম্যাডামের কথা শুনে বললাম, জি ম্যাডাম বলেন। রিয়া ম্যাডাম বলল, সবার ভালো এখন তোমার হাতে। ওরা সবাই মিলে ফাইল তৈরি করবে আর উপস্থাপন করবে। তুমি কিভাবে কি করবে আমি জানি না, তবে যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে আজ থেকে তোমার আর পিয়নের কাজ করতে হবে না। আর তোমার সাধারণ ডিউটি যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক ততক্ষণ পর্যন্ত ডিউটি করবে, এর বাইরে কিছু করতে হবে না। আর যদি আমাকে হতাশ করো তো আমি কি করতে পারি জানো তো। এই কথা বলে রিয়া ম্যাডাম চলে গেল। আবির শুধু বলল, তুই পারবি, আমরা জানি। এতদিন পর সবাই মিলে সুন্দরবন যাব পিকনিকে, কতটা যে ভালো লাগছে আমাদের বলার বাইরে। তুই সাহস রেখে সবকিছু করবি, বাকিটা আমরা দেখছি। এই কথা বলে সবাই কাজে লেগে গেল। তবে যাক, আমি যদি এই কাজ করতে পারি তবে আমাকেও তো আর পিয়নের কাজ করতে হবে না। উনি ওনার সত্য আবার তুলে নিয়েছেন, এটা শুনে একটু ভালোই লাগলো। সুযোগ পেয়েছি তো কাজে লাগতেই হবে। পিঠের জ্বালা পোড়াও কমেছে, কিন্তু বসতে পারছি না চেয়ারে। এইদিকে সবাই মনোযোগ সহকারে কাজ করছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আজকে ম্যাডাম বলেছে
যে সবাই পিকনিকে সুন্দরবন যাবে। এর জন্য সবাই কতটাই না খুশি হয়েছে, কিন্তু খুশি শুধু আমি হতে পারলাম না। যদি আমি ওখানে যাই তাহলে কি ম্যাডাম আমাকে মাফ করে দিবেন? কখনো না। তিনি ওখানে আমাকে অত্যাচার করবেন। ম্যাডামের এসব টর্চার আর নিতে পারছি না। এখন আর ভালো লাগছে না, আমার খুব খারাপ লাগে। মন চায় অন্য কোথাও চলে যাই, কিন্তু একবার গ্রাম থেকে পালিয়ে এসেছি, দ্বিতীয়বার আর এই ভুল করব না। অত্যাচার আমাকে আর কত করবে? করতে থাকুক না, একদিন তো ঠিকই বুঝবে। সেদিন আমিও বুঝিয়ে দেব এই লাদেন কি জিনিস ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক করছি, কিভাবে কি করব। জীবনে প্রথম কিছু করতে যাচ্ছি, একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। সবাই মিলে ফাইল তৈরি করে আমার হাতে দিল, আর সবাই বলল এখন ওদের ভালো মন্দ সব আমার হাতে। এজন্য আমি যেন ওদের হতাশা না করি। সবার মুখে কি সুন্দর হাসি, আর আমার কারণে এই হাসির মুখটা ওরা কালো করবে, এটা আমি কখনোই হতে দেব না। দরকার পড়লে তো নিজের জীবন দিয়ে দিব, তারপরেও আমি কাউকে হতাশ করব না। আমি ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম, তবে আশা করি এটাতে সমস্যা হবে না। এই ফাইলটা নিয়ে কাজ করছে 1 ঘন্টার মতন। এর মাঝেই পিয়ন এসে বলতে লাগলো, স্যার, ম্যাডাম আপনাকে ডাকছে। সবাই মিটিং রুমে অপেক্ষা করছে আপনার জন্য। আমি রেডি হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। সবাই শুধু আমার মুখের দিকেই তাকিয়ে আছে। আমি আমার মতন মিটিং রুমে চলে গেলাম। আমি ভেতরে গিয়ে সালাম দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। তবে রিয়া ম্যাডাম যে এখানে ছিল এটা আমি খেয়াল করিনি। তবে সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারেই শুনছে। অবশেষে আমি শুধু বললাম, জানি না আপনারা আমাদের এই প্রজেক্ট নিয়ে কাজ করবেন কিনা, তবে আমি এখানে বেশি দিন হলো কাজ করি না। ভুল তো হতেই পারে, নতুন মানুষ আমি, আর এটা আমার নিজের অফিস বলতে পারেন। এখানে আমরা সবাই একটা পরিবারের মতোই কাজ করি। ওই কথায় আছে না, 10 মিলে করি কাজ, না হারি না লাজ। আমার কথা শুনে একটা মেয়ে দাঁড়িয়ে বলল, আপনার সব কিছু ভালোই লাগলো, তবে আপনি সেই কখন থেকে দাঁড়িয়ে কথা বলছেন? ইচ্ছে করলে বসেও কথা বলতে পারেন। মেয়েটার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আগেই বলেছি আমি এই অফিসের জন্য সব কিছুই করতে পারি, কারণ এটা আমার নিজের অফিস। আমার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে বসতে পারছি না। আপনাদের সামনে বসে আমি কোনো বেয়াদবি করতে পারবো না, এর জন্য বসি নাই। কেউ আবার কিছু মনে করবেন না, যদি আমার কথায় ভুল থাকে আমাকে মাফ করবেন। এই কথা বলে আমি বের হয়ে গেলাম। তবে রিয়া ম্যাডাম শুধু আমার মুখের উপর তাকিয়ে আছেন। আমি যে এত সুন্দর করে সব কিছু উপস্থাপনা করব তিনি ভাবতেও পারেননি। মিটিং রুম থেকে বের হতেই আবির এগিয়ে এসে বলল, লাদেন, সব কিছু ঠিক আছে তো? ম্যাডাম এসে তোদের জানাবে। তবে আশা করি আমার কথায় ওনারা খুশি হয়েছেন। এ কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। মাঝে মাঝে মনটাকে মানাতে পারি না যে রিয়া ম্যাডাম কেন আমার সাথে এমন করলেন। এমন না তো আমি ইচ্ছে করে ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম, আমাকে তো জোর করা হয়েছে ওনার মতোই। কিন্তু উনি আমার উপর অকারণে এভাবে রেগে অত্যাচার করছেন, যেখানে আমি কোনো দোষই করি নাই পর্যন্ত। সিগারেট শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সবাই মিলে মিষ্টি খাচ্ছে, আর ম্যাডাম সবাইকে বলছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে একসাথে কাজ করার জন্য। আর আজকে অফিসে হাফ টাইম হবে, সবাই মিলে সব কিছু গিয়ে রেডি করো, আমরা আগামীকাল রওনা দিব। হঠাৎ করে ম্যাডাম আমার দিকে তাকালো, তবে তিনি কিছু বলেনি আমাকে। চুপ করে উনি ওনার রুমে চলে গেল। আমাকে ধন্যবাদও পর্যন্ত দেয়নি, আর আমি তো ধন্যবাদ পাওয়ার যোগ্য নই, ছোট লোক মানুষ আমি। আবির আমাকে দেখে আমার হাত ধরে বলল, বন্ধু, তুই তো ফাটিয়ে দিলি রে। আমরা জানতাম তোরে দিয়েই সব কিছু হবে। সবার পক্ষ থেকে তোরে অনেক অনেক ধন্যবাদ। নে মিষ্টি খা। আমি হাসি দিয়ে বললাম, এই মিষ্টি তোদের জন্য, আমার জন্য না রে। আরে বেটা নে খা। আমি মন খারাপ করে বললাম, বাদ দে, আমি খাবো না। লাদেন, তোর ওটা কি হলো? আজকে তো সবাই খুশি, কারণ আগামীকাল আমরা সুন্দরবনে যাব সবাই মিলে। আমি শুধু বললাম, সবার জন্য সব কিছু হয় না, আমার জীবনে আনন্দ বলতেই কিচ্ছুই নেই রে। সব সময় কষ্টে আমার দিন কাটে। বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আর এখন অফিসেও আমার সাথে এমন কিছুই হচ্ছে। আমি চাই না কান্না করতে, তাও কান্না করতে হয়। এই কান্নাটাই হয়তো আমার একমাত্র জীবন সঙ্গী। তবে আফসোস, এই দুঃখ সময় কাউকে পাশে পেলাম না।
অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেউ হয়তো ভাবতে পারেনি আমি এই খুশির দিনে কান্না করছি। আমার চোখের পানি মুছে আমি চেয়ারে বসলাম। তবে দরজার কাছে রিয়া ম্যাডামকে দেখলাম দাঁড়িয়ে আছে। তিনি আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাকাতে দেখেই তিনি ভেতরে চলে গেল। হয়তো দেখতে আসছেন আমি কি করছি। হায়রে মানুষ, আমি আমার মতন কাজ করছি। এর মাঝেই রাধিকা এসে বলল, লাদেন চল বাসায় যাই। এখন তো আর বাসায় যাওয়ার সময় হয় নাই, আর আজকে নাকি হাফ ডে হবে। আরে চল তো, ম্যাডাম আমাদের যেতে বলেছে। আর আজকে তুই যা করলি এমনি ম্যাডাম তোকে কিছু বলবে না। কে কি বলবে আর না বলবে তা দেখে আমি কি করব। তুই বাসায় যা, আমি এখন যাব না। আমার ডিউটি যতক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্তই থাকবো। তুই এমন কেন বলতো লাদেন? একটা কথা বললেও শুনিস না। তোর উপর আমার অনেক রাগ জমা আছে, এই জন্য আমি তোরে কিছু বলার আগেই তুই চলে যা এখান থেকে। এত রাগ ভালো না বাবু, বুঝলা? প্লিজ তুই যা বলছি, আমাকে আমার কাজ করতে দে। দেখ, কালকে তো আমাদের যেতে হবে, এই জন্য এখন বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে। আমি যাই কি না তারই বিশ্বাস নেই। তুই যা প্লিজ। চল আমার সাথে। এবার আমি জোরে বললাম, তোরে আমি যেতে বলেছি না? আমার জন্য রাতে অপেক্ষা করতে হবে না। তোর মন যা চায় তুই তা গিয়ে কর, যা। রাধিকা ভয়ে আর কোনো কথা বলেনি, চুপচাপ চলে গেল। আমি বসে বসে আমার কাজ করছি। কিছুক্ষণ পরে সবাই ধীরে ধীরে চলে যেতে লাগলো। হঠাৎ আবির আমার সামনে এসে বলল, কি রে লাদেন, চল তো। আরে আর কত কাজ করবি? আবির, একটা হেল্প করবি? বল, কি করতে হবে? আজকে সকালে কিচেন রুমে গিয়েছিলাম, বুয়া গরম পানি ফেলতে গিয়ে আমার উপর ফেলে দিয়েছে। এখন ভালো করে বসতেও পারছি না। ডাক্তারের কাছে তো আর যেতে পারবো না, এতটা সময় নেই আমার। তুই কোনোভাবে। বুঝেছি, আর বলতে হবে না তোরে। আমি মেসেঞ্জারে ওষুধগুলোর নাম লিখে দেব। আর বাসায় যেতে হলে হসপিটাল হয়েই যেতে হয়। দেখি তোর কি হয়েছে, একটা পিক তুলে নে। আবির আমার শার্ট তুলে বোকা হয়ে গেল। আবির বলেই ফেলল, তোর পুরো পিঠ লাল হয়ে আছে, এরপরেও কিভাবে তুই কাজ করছিস? আমার কাজ তো আমাকেই করতে হবে, কেউ তো আর আমার কাজ করে দেবে না। তাই বলে তুই এই অবস্থায়, এই শরীর নিয়ে? হ্যাঁ, থাক, বাদ দে। তোরে আমি যেটা বললাম তুই সেটা কর প্লিজ। তাহলে চল দুজন মিলে যাই। হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আসছি, তুইও যা। ম্যাডাম তোরে কিচ্ছু বলবে না, তুই চল তো। না রে, তুই বললেও আমি যাব না। আমার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যাব না। তুই যে কি ভাই, এটাই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, থাক তুই, আমি গেলাম। আবির চলে যেতেই ভাবিও দাঁড়িয়ে বলল, সবাই তো প্রায় চলে গেছে, চলো লাদেন যাই। না ভাবি, আপনি যান, আমার কিছুটা দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তবে কাল কিন্তু সময় মতো চলে আসবে। যাই নাকি এটাই তো বিশ্বাস নেই ভাবি, আগে দেখি। কি বলো তুমি যাবে না? আজকে মূলত পিকনিকে যাচ্ছি তোমার জন্য। তুমি যদি ইচ্ছা করতে তো সব কিছু করতে পারতে, কারণ তখন সব কিছু তোমার হাতে ছিল। বাদ দেন ভাবি, আমি কারো খারাপ চাই না। আমার সাথে হয়তো মানুষ খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমি না। আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আচ্ছা শোনো, এখন আমি কি বলি, তোমাকে যে আমাদের সাথে যেতে হবে এটা মনে রেখো। যদি না যাও তাহলে তোমার কারণে কিন্তু আমরাও যাব না। আচ্ছা ভাবি, ঠিক আছে, যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনার কথা রাখার জন্য। ভাবি যেতে যেতে বলল, শুধু চেষ্টা করলে হবে না, যেতে হবে মানে যেতে হবে, নইলে তোমাকে তোমার বাসা থেকে তুলে আনবো, এই বলে দিলাম কিন্তু। আমি হাসি দিয়ে বললাম, আপনি বললে তো আমি আপনার জন্য 7 সমুদ্র পার করে চলে আসব। আমার কথা শুনে ভাবি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। এখন আর অফিসে কেউ নেই, আমি, পিয়ন আর ম্যাডাম শুধু আছি। আমি আমার মতন কাজ করছি। তখন পিয়ন এসে বলল, স্যার আপনি এখন যেতে পারেন। ম্যাডাম বললো আপনাকে আর কাজ করতে হবে না। তোমার ম্যাডাম তো চায় আমি বেশি বেশি কাজ করি, তো আজকে তিনি আমাকে যেতে বলছেন কেন? স্যার আমি এত কিছু জানি না। ম্যাডাম বললো আপনাকে বের হতে, আর উনি যাওয়ার আগে সব কিছু একবার দেখে যাবেন। এই বলে পিয়ন চলে গেল। এখন আর বেশি সময় থাকা যাবে না। আমি আমার টেবিল গুছিয়ে যেই বের হব তখন দেখি ম্যাডাম তার কেবিন থেকে বের হলো। ওনার চোখের দিকে একবার তাকিয়ে আমি মাথা নিচু করে নিলাম।
আজকাল মানুষ বুঝে মানুষের মায়ায় পড়তে হয়, যে কারোর দিকে তাকিয়ে মায়ায় পড়া যাবে না। আর রিয়া ম্যাডাম তো অহংকারী একটা মেয়ে, উনাকে আর কেউ চিনুক আর না চিনুক আমি ঠিকই ভালো করেই চিনি। অফিস থেকে বের হতেই দেখি অফিসের গেটে মাহি আর সেদিনের ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে আগে ওর সাথে পার্কে দেখেছিলাম। আমি যেই ওকে দেখে চলে যাব তখনই মাহি বলল, চলেই তো যাবো, আমার স্বামীর সাথে একটু পরিচয় হয়ে যাও। মাহির মুখ থেকে স্বামী শব্দটা শুনে দাঁড়িয়ে গেলাম। তার মানে ও বিয়ে করেছে, কিন্তু আমি কিচ্ছু জানি না। আমাকে একবারও ও কিছু বলেও নাই পর্যন্ত। আর বলবে কিভাবে? আমি তো এতদিন কারোর সাথে কোনো যোগাযোগই রাখিনি। মাহির সাথে থাকা ছেলেটা এগিয়ে এসে বলল, ভাই আপনি রাগ করবেন না প্লিজ, একটু আমাদের কথা শুনেন। আর আমি মাহির হাজবেন্ড, ও আমাকে আপনার কথা অনেক বলেছে, কিন্তু আপনি তো রেগেই চলে যাচ্ছেন, কোনো কথাই বলেন না। আমি কিছু বলবো তখনই মাহি এসে বলল, এখনো কি আমার উপর রেগে আছেন? এর মাঝেই রিয়া ম্যাডাম অফিস থেকে বের হলো। তিনি মাহিকে আমার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমার দিকে চোখ লাল করে তাকালো, আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে উঠে চলে গেল। ম্যাডাম যেতেই আমি মাহিকে বললাম, তুমি আবার বিয়ে করেছো কবে? আপনি যাওয়ার 5 দিন পরে বাবা জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিল। আর এখন তুমি সংসার করছো না? আমার কথা শুনে মাহির স্বামী বলল, আপনার মতো আমারও একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে। শেষ কোনো উপায় না পেয়ে মাহিকে বিয়ে করি। ও মোটামুটি ভালোই আছে, পিচ্ছি হলেও মনটা অনেক ভালো। আমি হাসি দিয়ে মনে মনে শুধু বললাম, এতদিন আমি ওর সাথে ছিলাম, আমি জানি ও কেমন ভালো একটা মেয়ে, তবে আমার কপালে ছিল না বলে ওকে আমি পেলাম না। যাক, আফসোস করে কি লাভ আছে? মাহি আমার হাত ধরে বলল, আমাকে মাফ করে দিন, আমি আপনার সাথে অনেক বড় একটা ভুল করে ফেলছি। থাক এসব, এখন বাদ দাও। এখন তোমার স্বামী আছে, তোমাকে আমি দোষী মনে করি না, এটা হয়তো আমার কপালে লেখা ছিল। আমি মেম্বার আর চেয়ারম্যান সাহেবকে সব কিছু বলেছি, আপনি চাইলে। এতদিন বাসায় যাই নেই, এখন কি তোমার মনে হয় আমি বাসায় যাব? বলছি না, বাদ দাও। তবে আমার কষ্ট লাগলো কোন জায়গায় জানো মাহি? তুমি ইচ্ছে করে সব কিছু করেছো। মাহি মাথা নিচু করে বলল, সরি, আমাকে মাফ করে দিন। আম্মুর জন্য আমি এমন করতে বাধ্য হয়েছিলাম। আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, প্লিজ মাফ করে দিন। থাক, বাদ দাও। এখন তোমার স্বামী আছে, এসব কথা বলে এখন সময় নষ্ট করতে চাই না। আর তুমি জানো কিভাবে আমি এই অফিসে চাকরি করি? আপনি আসার সময় আমি আপনার পিছু নিয়েছি, আর তখন দেখলাম আপনি এই অফিসে চাকরি করেন। ও আচ্ছা, তাই বলো। তো এখন তোমরা কেমন আছো? বিবাহিত জীবন কেমন যাচ্ছে? মাহি ওর হাজবেন্ডের হাত ধরে বলল, আমরা অনেক অনেক সুখে আছি। উনি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, আর আমি বাসায় বসে থাকি। এক কথায় আমরা খুব ভালো আছি। আমি হাসি দিয়ে বললাম, শুনে খুব ভালো লাগলো। আপনি কেমন আছেন? আমি বললাম, এই তো, হ্যাঁ আছি মোটামুটি। আমি কিন্তু আপনাকে ভালো করে চিনি। মুখে বলছেন ভালো আছি, কিন্তু আপনার মনে অন্য কথা। এখানে তো অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, চলো রেস্টুরেন্টে যাই, খেতে খেতে কিছু বলবো না। এমনি ওখানে তেমন খাওয়া হয় নাই। তাহলে ঠিক আছে, চলেন। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে খেতে বিয়ের বিষয়ে মাহিকে সব বললাম। সব শুনে মাহি বলল, তাহলে তো আপনি খুব সমস্যার ভিতরে আছেন, চাইলেই যেতে পারবেন না। হঠাৎ করে একটা আইডিয়া এলো আমার মাথায়। রিয়াকে তো আমি মরে গেলেও আর বিয়ে করব না। ওকে যদি আমি মানসিকভাবে শাস্তি না দিই তাহলে কেমন হবে? এটা করতেই হবে, যেটা আমি চিন্তা করছি। কি চিন্তা করেন তো? মাহি, আমার একটা কাজ করতে পারবে? এটাই শেষ কাজ, পরে তোমাকে আর কিছু বলবো না। জি বলেন, কি করতে হবে? আমি যতটুকু পারি চেষ্টা করব। দেখো, তোমার সংসার আছে, স্বামী আছে, তোমাকে আমি বেশি কিছু করবও না। আর তোমার ক্ষতি হবে এটাও আমি চাই না। শুধু রিয়ার সামনে আমার সাথে প্রেমের অভিনয় করবে। ও আমার এক্স বউ ছিল, এজন্য ও তোমাকে আমার সাথে দেখে একটু হলেও জ্বলবে। মাহির স্বামী আমার কথা শুনে বলল, না ভাই, আমি এটা ওকে দিয়ে করাতে পারবো না। আমি মাহির হাজবেন্ডের হাত ধরে বললাম, বেশি কিছু করব না, শুধু মাঝে মাঝে একটু হাত ধরবো, এর বাহিরে আর কিচ্ছু না। এখন তো আপনার বউ আর আমার বোন,
ওর সাথে খারাপ কিছু হোক এটা আমি চাই না, প্লিজ ভাইয়া। মাহি ওর স্বামীকে বলল, আমার কারণে গ্রাম ছাড়া হয়েছে, তুমি তো সব কিছু জানো। আমার জন্য যদি ও একটা কিছু করতে পারে, আমি কি না করবো বলো? শেষে আমার কাছে কিছু চাইলো, তবে আমি জানি আমার উপর তোমার বিশ্বাস আছে। মাহির স্বামী কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তবে ভাই আপনি কিন্তু আমার বড় ভাইয়ের মতো। বড় ভাই বলছো তো, সেখানে তোমাদের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, চিন্তা করো না। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় যেতে লাগলাম। যাক, ভালোই হয়েছে মাহির বিয়ে হয়ে গেল। এতদিন ওর উপর আমার যতটা রাগ ছিল সবটা কমে গেল। একটা মেয়ের উপর রাগ থাকে যতক্ষণ সে একা থাকে বা অন্য কারোর সাথে প্রেম করে, কিন্তু এখন তো ওর স্বামী আছে, আর আমার কারণে ওর সংসার ভেঙে যাবে কেন? ওর কারণে বাড়ি থেকে বের হয়েছি, আমার তো ক্ষতির কিছু হয় নাই। যা হয়েছে বেশ ভালোই হয়েছে। আজকে যদি বাসা থেকে বের না হতাম তাহলে হয়তো চাকরি করতে পারতাম না। আর কাউকে মাফ করে দেওয়া নাকি ভালো কাজ, তবে আজকে মাহিকে মাফ করে দিয়েছি বলে অন্য কাউকে মাফ করব এমনটা নয়। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি রিয়া ম্যাডামকে মাফ করব না, কখনো না। বাসার সামনে কলিং বেল দিতেই বুয়া এসে দরজা খুলে দিল। সোফায় বসে রাধিকা আর রিয়া ম্যাডাম কি যেন প্ল্যান করছিল। আমি ফোনটা হুদাই কানে নিয়ে বললাম, বলো বেবি। ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি তো আজকে দেখা করতে চেয়েছিলে, কিন্তু আজকে আমি দেখা করতে পারবো না। আমার শরীরে একটা বাজে মেয়ে গরম পানি দিয়েছে, এর জন্য একটু শরীরটা খারাপ। তুমি কান্না করো না, ঠিক আছে বেবি? আমি ঠিক হয়ে যাব। তাহলে রাখি বেবি, কেমন? ফোনটা কেটে পিছনে তাকিয়ে দেখি রাধিকা আর রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাক, তাতে আমার কি? মানুষকে আমি বলতে শুনেছি, চুপ থাকলে যে কেউ আমাকে বেশি করে মারবে। এই পৃথিবীতে চলতে গেলে নরম হওয়া যাবে না। একজন তোমাকে 2টা থাপ্পড় দিলে তুমি তাকে একটা চর হলেও তো দিতে পারবে, আর যদি সেটাও না দিতে পারো তাহলে তোমাকে ওরা একসময় মেরেই ফেলবে। অনেক সহ্য করেছি, আর না, যতটা সম্ভব এখন থেকে আমি দেখিয়ে দিব আমি কি জিনিস। রুমে গিয়ে বসতেই রাধিকা এসে দরজা বন্ধ করে আমার সামনে দাঁড়িয়ে বলল, তোর আবার গার্লফ্রেন্ড হলো কোথা থেকে? আমি রাধিকার কথা শুনে কিছু বললাম না, কাপড় চেঞ্জ করতে লাগলাম। রাধিকা আবার বলল, সকালে কি আমি তোকে ইচ্ছে করে রেখে গেছি? তোকে কতক্ষণ ডেকেছি, তুই বুয়াকে জিজ্ঞেস করিস আমার সাথে কেন তুই কথা বলিস না? বল, আমি কি করেছি? তোর উপর আমার কোনো রাগ নেই। তাহলে আমার সাথে কথা বলিস না কেন? আমার ভালো লাগে না, এর জন্য বলি না। রাধিকা আমার হাত ধরে বলল, প্লিজ, তুই কিছু মনে করিস না, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম আমাকে টেনে নিয়ে গিয়েছিল। ভালো ম্যাডামের কাছে যা তো। প্লিজ লাদেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই কার সাথে কথা বলে ঢুকলি? বাবু বললি কাকে? আমার মাথায় কসম খেয়ে বল তুই কাউকে কিছু বলবি না। রাধিকা আমার মাথায় হাত দিয়ে বলল, এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, আমি কাউকে কিছু বলবো না। আমি মাহি সম্পর্কে ওকে সব কিছু বললাম। সব শুনে রাধিকা বলল, সত্যিই তোর মনটা অনেক ভালো, এত কিছু হওয়ার পরেও তুই ওকে মাফ করে দিলি। কি করব তুই বল? ওদের কি আমি শাস্তি দিব? মাহি এখন বিয়ে হয়েছে, যদি এখন ওকে আমি শাস্তি দেই তাহলে ওর সংসারটা ভেঙে যাবে, আর এটা আমি কখনো চাই না। সব কিছুই বুঝলাম, তোর মন যা চাই তাই কর, তবে দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। আর কত সহ্য করব বল? দেখ আমার পিঠের অবস্থা। রাধিকা মাথা নিচু করে বলল, আমি জানি তোর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু ম্যাম যে এমন কিছু করবেন আমি ভাবতেও পারিনি। আসার সময় ওষুধ কিনে নিয়ে আসছিলাম। আমি রাধিকার হাতে মলমটা দিয়ে বললাম, একটু পিঠে দিয়ে দে, এখন একটু ঘুমাবো। আমার কথা মতন রাধিকা তাই করলো। রাধিকা রুম থেকে বের হওয়ার আগে বলে গেল, সব কিছু আমি রেডি করে রাখবো নি, তুই কিন্তু রেডি হয়ে থাকবি সকালে। রাধিকা চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। রাতে আমি আমার রুম থেকে বের হই না। রাধিকা রুমে খাবার দিয়ে গিয়েছিল। আমি বলেছি না আমি রিয়ার ম্যাডামের মুখটা পর্যন্ত দেখতে চাই না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, কে? ওপাশ থেকে জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, কুত্তা, 1 ঘন্টা ধরে তোরে ডাকছি, সবাই রেডি হয়ে অপেক্ষা করছে তোর জন্য, আর তুই এখনো ঘুমোস? তাড়াতাড়ি রেডি হ বলছি। রাধিকা আমি যাব না, তুই যা।
আর আমি রিয়া ম্যাডামের সাথে কোথাও যেতে চাই না। দেখ লাদেন, এমনি অনেক দেরি হয়ে গেছে, প্লিজ এমন করিস না। ম্যাডাম বলেছে অফিসের একজন কেউ না গেলে তিনি বাস ছাড়বেন না। যেতে হবে মানে যেতে হবেই। আমি যাব না ওনার সাথে, বলে দে। প্লিজ বন্ধু আমার, এভাবে বলিস না। আমি তোর পায়ে পড়ি, আমার জন্য চল। যাব না, যা। তুই দরজা খুলে রেডি হ প্লিজ। ফোন কেটে দিয়ে দরজা খুলে দিলাম। রাধিকা অনেক বোঝানোর পর রেডি হলাম। আর আমার ব্যাগ রাধিকা আগে থেকেই রেডি করে রেখেছে। ও জানতো যে আমি যেতে রাজি হব না। রেডি হয়ে বাসা থেকে বের হতেই রাধিকা বলল, তুই তো ম্যাডামকে খারাপ বলিস। দেখ, ম্যাডাম আমাদের যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। ভালো তো, তাহলে তুই যা গাড়ি দিয়ে। তুই যা মানে? আমি কি একা যাবো নাকি? সাথে তো তুইও যাবি। আমি যদি মরেও যাই তাও ম্যামের গাড়িতে যাব না। দেখ লাদেন, মজা করিস না। এমনিই অনেক সময় চলে গেছে, সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকবে। একজন মানুষের দেরি তো হতেই পারে। দেখ, কথা বলে এখন সময় নষ্ট করা যাবে না। তুই গাড়িতে উঠতো। আমি গাড়ির দরজা খুলে দিয়ে বললাম, তুই উঠ আগে। রাধিকা গাড়িতে উঠতেই আমি গাড়ির দরজা লাগিয়ে বললাম, তোর কি মনে হয় আমি রিয়া ম্যাডামের গাড়ি দিয়ে যাব? আমি যদি মরেও যাই তাও যাব না। ড্রাইভার, তুমি ওকে নিয়ে যাও তো, আমি আসছি। এই কথা বলতেই ড্রাইভার চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের সামনে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। গিয়ে দেখি সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নামতেই রিয়া আমার দিকে এগিয়ে এসে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই নিজেকে কি মনে করিস? তোর জন্য সবাই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। যদি যাওয়ার ইচ্ছে হয় তো যাবি, নয়তো তোর মতো ছোট লোক গেলে কি আর হবে? অযথা আমাদের 1 ঘন্টা সময় নষ্ট করলি। সবার সামনে রিয়া ম্যাডাম আমাকে ছোট লোকের বাচ্চা বলল। তাও আমি কিচ্ছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই হয়তো এটা চিন্তা করছে আমার চাকরি চলে যাবে দেখে আমি উনাকে কিছু বলছি না। আজকে যদি আমি কাগজে সাইন না করতাম তাহলে কোন দিনই উনাকে লাথি মেরে চলে যেতাম। সাইন করে তো ফেসে গেছি। থাক, এসব কথা এখন আর না বলি। আমাকে অপমান করেছে, আমার শরীরের কোনো অংশও তো আর কমে যায় নেই। বলতে থাকুক না, দেখি কতক্ষণ পর্যন্ত বলতে পারে। আমি দাঁড়িয়ে আছি দেখে ম্যাডাম আবার বলল, কিরে ছোট লোকের বাচ্চা, তোর কি যাওয়ার ইচ্ছে আছে নাকি নাকি তুই আমাদের আরও 1 ঘন্টা লেট করাবি? এটা মনে রাখিস, তোর থেকে কিন্তু সময়ের দাম আছে। কোথা থেকে যে আসে ওরা, এটাই আমি বুঝি না। ওদের তো দেখতেই মন চায় না আমার, ঘৃণা করে একদম। ছি ছি, ছোট লোকের বাচ্চা। আমাকে যা কিছু বলতো আমি না হয় সহ্য করে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কথা বলেছে, এজন্য আমি রেগে বললাম, ম্যাডাম ছোট লোকের বাচ্চা বলবেন না কিন্তু, নইলে কিন্তু খুব খারাপ হবে। রিয়া ম্যাডাম আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তাই নাকি রে ছোট লোকের বাচ্চা, কি করবি তুই আমার? আমার রাগ দেখে আবির দৌড়ে এসে আমাকে আটকিয়ে বলল, লাদেন থাম বলছি, কি করছিস কি তুই? আবির তুই আমাকে ছাড়। ওই শালির বাচ্চা শালি আমাকে ছোট লোক বলে। ওই হালি, তোর কিসের এত অহংকার রে? আমার আসল রূপ তো দেখোস নাই। এমন কিছু করব না সমাজে আর মুখ দেখাতে পারবি না। তোরে যদি এখান থেকে তুলে নিয়ে যাই কে আটকাবে রে? তোর কোন বাপ আছে তুই তাকে ডাক দেখি। কি আর করবি? আমার চাকরি খেয়ে আমাকে জেলে দিবি? সত্য অনুযায়ী যদি তুই আমাকে জেলে দিস, অন্তত পুলিশরা আমাকে তোর মতন অপমান করবে না। হয়তো একবেলা লাঠি দিয়ে মারবে, তাও তো অপমান করবে না। তুই যদি আমাকে একটা চর দিতিস তাও আমি কিছু বলতাম না, কিন্তু আমার বাবা মায়ের নাম ধরে গালাগালি দিলি। আমার বাবা গ্রামে যা আছে তোর তো মনে হয় কানাকড়িও নেই। এই শহরে একটা অফিসের মালিক হয়ে নিজেকে খুব বড় মনে করিস না? তোরে তুলে নিয়ে গিয়ে মারতে আমার একটুও সময় লাগবে না, বুঝলি? কেউ কিছু বলতে পর্যন্ত পারবে না। আর তোর এত বড় কলিজা, আমার বাবা মাকে নিয়ে কথা বলিস, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, চিনিস আমাকে? রাগে এক প্রকার আমার শরীর কাঁপছে। আবি শক্ত করে আমাকে ধরে আছে যেন আমি ম্যাডামকে কিছু না করি। ম্যাডাম তো আমার কথা শুনে ভয়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর সবাই শুধু আমার দিকেই তাকিয়ে আছে। কেউ ভাবতে পারে নাই যে আমি এতটা রেগে যাব। আবির আস্তে করে বলল, বাদ দে না বন্ধু, উনি হয়তো বুঝতে পারে নাই। কে বুঝতে পারে নাই? উনি বুঝতে পারে নাই? তোরে কে বলল?
উনি তো সুযোগ পেলে একদিন দেখিস মেরেই ফেলবে, আর বলিস বুঝতে পারে নাই। লাদেন প্লিজ রাগ করিস না, চল সবাই আমাদের দেখছে। আমি এবার মন খারাপ করে বললাম, আচ্ছা আবির, আজকে যদি তোর বাবা মা নিয়ে কেউ বাজে কথা বলে তাহলে তোর কেমন লাগবে বলতো? ওর বিষয়টা আমি বুঝতে পারছি, ম্যাডামের পক্ষ থেকে আমি সরি বলছি, বাদ দে প্লিজ। আবিরের হাত ছাড়িয়ে বললাম, তোরা যা, আমি যাব না। উনি নাকি আমাকে ছাড়া একাই যেতে পারবে। তোরা সবাই যা, আমি যাব না। এই কথা বলে আমি সামনের দোকানে গিয়ে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। রাধিকা সবাইকে বলছে, আপনারা সবাই গিয়ে ভিতরে বসুন, আমি ওকে নিয়ে আসছি। রাধিকা আমার কাছে এসে বলল, মাথা ঠান্ডা হয়েছে সাহেব? দেখ, তোর জন্য আমি এখানে এসেছি, আর এখন কতগুলো কথা শুনলাম। তুই বুঝি ম্যাডামকে কম কিছু বললি? হো, তুইও ম্যাডামের পক্ষ নিয়ে কথা বললি? ঠিক আছে, ভালো। দেখ লাদেন, আমি তো এটা বলতে চাইনি, প্লিজ তুই কিছু মনে করিস না, আমাদের সাথে চল প্লিজ। আমি যাব না, তুই যা। আমাদের বন্ধুত্বের কসম, তোর যেতেই হবে, নইলে কিন্তু। তুই সব কিছুর মাঝে কেন বেশি বেশি করিস? রাধিকা আমার হাত ধরে বলল, চল তো, এত কথা বলিস না। সিগারেট নিচে ফেলে বাসের দিকে যেতে লাগলাম। সবাই আগে থেকেই বসে আছে, তবে আজকে একটু খুশি খুশি লাগছে নিজের কারণে। ম্যাডামকে ইচ্ছে মতন বকা দিতে পেরেছি। কত যে ভালো লাগছে এটা আমি জানি। মনে হচ্ছে একটু হলেও উনাকে অপমান করতে পেরেছি। আমি আগেই বলেছিলাম, যদি তুমি আমাকে 2টা থাপ্পড় দিতে পারো, আমি একটা হলেও তো দিতে পারবো নাকি? আর এমন না তো আমার হাত পা নেই যে আমি শুধু মার খাবো। বাসে উঠতেই রাধিকা গিয়ে আবিরের পাশে বসে গেল। এখন বাসে একটা সিটই খালি আছে, সেটা হলো ম্যাডামের পাশে। আমি তো বাবা উনার পাশে কখনো বসবো না। আমি দাঁড়িয়ে আছি দেখে রাধিকা বলল, লাদেন বস এখানে, আর তোর সিট এটাই, এখানেই বসতে হবে। রাধিকার দিকে চোখ লাল করে বললাম, তোরে একবার পাই আমি, পরে দেখিস আমি তোর কি অবস্থা করি। আমি বসছি না দেখে ভাবি সামনে থেকে আমাকে দেখে বলল, কি মিয়া, বসতে কি লজ্জা পাচ্ছ? মনে হচ্ছে যেন তুমি নতুন জামাই। দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে, বসে পড়ো। কি আর করার, বিপদে পড়েছি যেহেতু বসতে তো হবেই। কোনো উপায় না পেয়ে আমি রিয়া ম্যাডামের পাশে গিয়ে বসলাম। উনি ওনার মতন ফোনে বিজি আছেন। আমার ডান পাশে বসেছে আবির আর রাধিকা। রাধিকা জানলার পাশে চলে গেল, আর আবির এক পাশে, আর আমি এক পাশে। আমি চুপচাপ বসে আছি, কেন যেন আনকমফোর্টেবল লাগছে আমার। তবে যতটা সম্ভব ম্যাডামের থেকে দূরত্ব বজায় রেখেই বসেছি। ম্যাডামকে কিছুক্ষণ আগে যেগুলো বলছি না, আজকে থেকে 2-3 দিন হয়তো আমার সাথে উনি আর কথাই বলবে না। কেউ কিছু বলছে না দেখে আমি বললাম, কিরে আবির, কিছু বল, এভাবে বসে থাকলে কি ভালো লাগে? তাই রে, তো বল তুই কেমন আছো? হালা, এসব বলতে বলছি তোরে? দূর, তাহলে কি বলবো তো বল। না ভাই, তোর কিছু বলতে হবে না, এভাবে মরার মতোই বসে থাক। আচ্ছা লাদেন, তোরে ব্যক্তিগত একটা প্রশ্ন করি। আমার ব্যক্তিগত বলতে কিছু নাই, তুই যা ইচ্ছে তাই বলতে পারিস, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোর কি গার্লফ্রেন্ড আছে? এই তো আবির জায়গার মতন প্রশ্ন করেছে। আমি তো এটাই চেয়েছিলাম। মাহিকে দিলাম একটা মিস কল, আসার সময় মাহির নাম্বার নিয়ে আসছি। ওকে এটা বলে আসছি যে যখন আমি মিস কল দেবো তখন ও যাতে মনে করে আমি ম্যাডামের সাথে আছি। তখন কষ্ট করে তুমি একটু কল দিয়ে এই বাবু টাবু বলবে, আর কিচ্ছু না। আমি সবকিছু আগে থেকেই রেডি করে আসছি। আবির আবার বলল, কিরে লাদেন, বল বল, তোর গার্লফ্রেন্ড আছে নাকি বল, নাকি এই কথা শুনে লজ্জা পেলি? হ্যাঁ আরে বেডা, লজ্জার কি আছে? এটা বলতে কি লজ্জা লাগবে? এর মাঝে মাহি কল দিল। আমি হাসি দিয়ে বললাম, দেখলি আবির, তুই বলতে না বলতে আমার গার্লফ্রেন্ড কল দিয়েছে। কি কস, তোর আবার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, কল লাউড স্পিকারে দে তো শুনি। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকার দিতেই ওপাশ থেকে মাহি বলল, আমার বাবুটা কেমন আছে? এই তো বাবু, ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই, শুনলাম আজকাল নাকি গরম মেয়ে তোমাকে অত্যাচার করে। ইস, ওকে যদি আমি হাতের কাছে পেতাম, ঠাস করে গালে 2টা দিতাম। না বাবু, এমন করা লাগবে না। এই, তুমি এখন কোথাও যাচ্ছ মনে হচ্ছে, গাড়ির শব্দ কেন শোনা যাচ্ছে? আসলেই বেবি, আমরা সুন্দরবন যাচ্ছি পিকনিকে। তোমাকে তো বলতেই ভুলে গেছি, সরি বেবি। হঠাৎ করে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, আমরা নাকি এক জায়গায় এসেছি, এখানে নাকি প্রেম টেম করা যায় না, কারণ এখানে কেউ প্রেম করতে পারবে না, এখানে সবাই মজা করতে এসেছি। রিয়া ম্যাডাম এইসব কথা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলল। ম্যাডামের কথা শুনে সবাই বলল,
জি ম্যাডাম। ম্যাডামের কথা শুনে আমি কল কেটে দিলাম। যাক, একটু হলেও তো শরীর জ্বলাতে পেরেছি। মাত্র তো শুরু ম্যাডাম, সামনে দেখেন আপনার কি অবস্থা করি। আমি কল কেটে দিতেই আবির বলল, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসতি, তাহলে তো মজা করতে পারতি। আবার ওকে মনে হয় তুই বলে আসছিস নাই, তাই নাই? আরে বলার সময় পাইনি তো, রাধিকা টেনে নিয়ে আসলো। থাক, বাদ দে, এই বিষয়ে কথা না বলাই ভালো বলে মনে করি আমি। আমরা এখন আর কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। বসে থাকতে আর ভালো লাগছে না, এর জন্য নিজেই সিটে একটু দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাতে হঠাৎ করে ড্রাইভার বাস এক জায়গায় ব্রেক করলো, যার কারণে আমি সরাসরি ম্যাডামের কোলের উপর গিয়ে পড়লাম। আর রিয়া ম্যাডামের কোলের উপর পড়তেই উনি আমাকে সরিয়ে আমার গালের মাঝে শরীরে জোরে 2টা চর বসিয়ে বলল, লুচ্চামি করতে কি এখানে এলি? আর তোর তো স্বভাব চরিত্র অনেক ভালো, যে কখন কই সুযোগ পাস আর তার উপর ইচ্ছে করে পড়িস। তোরা যে কাজে কামে ছোট লোক তা প্রমাণ করলি। আর শরীর থেকে তো ঘামের গন্ধ আসছে, বসে থাকতেই পারছি না। বুঝি না এসব বিপদ যে কেন সাথে নিয়ে আসলাম। এই রাধিকা, তুমি এখানে এসে বসো তো। ওর মতো লুচ্চা ছেলের সাথে আমি বসতে চাই না। শুধু সুযোগ খুঁজছি যে কখন কি করতে পারবে। এটা যদি বাসনা হতো তাহলে তোরে আমি জন্মের শিক্ষা দিয়ে দিতাম। আর রাধিকা, ওকে একটা বডি স্প্রে কিনে দিও তো। ছোট লোক তো, এই জন্য টাকা নাই। এখন আমি কিছু বললাম না, সত্যি অপরাধ করে ফেলেছি আমি। ওনার উপর যদি আমি না পড়তাম তাহলে আর তিনি আমাকে এত কিছু বলতে পারতো না। তবে এখন আর আমার বা আমাকে নিয়ে কিছু বলে নাই, জানে এখন কিছু বললে যে আমি কি করব। রাধিকা উঠে ম্যাডামের পাশে বসলো আর আমি উঠে আবিরের পাশে বসলাম। আবিরের পাশে বসতে আবির বলল, মন খারাপ করিস না লাদেন। আর তুই ওনার উপর পড়তে গেলি কেন? জানিস না উনি কেমন মানুষ? আরে বেডা, আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? কি কারণে যেন গাড়ি ব্রেক করেছে, তখন আমি উল্টে পড়ে গেলাম ম্যাডামের কোলে। আমি তো আর ইচ্ছে করে পড়িনি না। আমরা দেখছি যে তুই ইচ্ছে করে পড়িস নাই, কিন্তু উনি তো মনে করেছে তুই ইচ্ছে করেই ওনার উপর পড়লি। ওই বলে না, কপালে যদি বিপদ লেখা থাকে সেটা যে কোনো ভাবে হলেও আসবে। থাক, দোষ ছিল আমার, এজন্য কিছু বলিনি। একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, আর আমার সন্দেহ হয় যে। কি বল শুনি। আমার মনে হচ্ছে ম্যাডামের সাথে তোর পুরাতন কোনো শত্রুতা আছে, যার কারণে উনি তোর ওপর প্রতিশোধ নিচ্ছেন। অতীতের কোনো কথা কাউকে বলা যাবে না, থাক এগুলো বলে এখন আর কি হবে। আমি আবিরের কথা শুনে বললাম, না রে, তেমন কিছু না। আর উনাকে তো আমি অফিসে প্রথম দেখেছি, জানি না উনি কেন আমার সাথে এমন করেছেন। কিন্তু আমার তো মনে হচ্ছে। এখানে কোনো কিন্তু নেই। তুই বেডা এত সন্দেহ করিস কেন বলতো? আর তাছাড়া উনি আমাকে কোনো এক কারণে আটকে রেখেছে, তোরে আমি পরে বলবো না। তো তোরে আমি কি বলেছিলাম? এখানে কিন্তু একটা আছেই। আবির, তুই একটু বস, আমি ড্রাইভারের সাথে একটু কথা বলে আসি। ওখানে গিয়ে আবার কি করবি? দরকার আছে দেখেই তো যাব, তুই বস, আমি আসছি। আবিরকে বসিয়ে আমি ড্রাইভারের কাছে চলে গেলাম। ড্রাইভারের পাশে বসে বললাম, মামা আমাকে একটা হেল্প করতে হবে। ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, কিভাবে হেল্প করব বলেন শুনি। সামনে হাঁসের ঘরগুলো দেখতে পাচ্ছেন? ওখানে তো মনে হয় শুধু হাঁস আর হাঁস। দেখতে পারছি। আমাকে কি করতে হবে তাই বলেন। আমি ড্রাইভারের হাতে একটা 1000 টাকার নোট দিয়ে বললাম, আমার জন্য 2টা কাজ করতে হবে। একটা হলো সামনের হাঁসের একটা ঘর দেখা যাচ্ছে, ওর একটু পেছনে গাড়ি থামিয়ে বলবেন গাড়িতে একটু সমস্যা হয়েছে, 8 ঘন্টার মতন লাগবে ঠিক করতে। আর বর্তমানে এটাই আপনাকে করতে হবে, পরেরটা পরে বলবো। ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে মামা, আপনি গিয়ে বসেন, আমি দেখছি, নাইলে ম্যাডাম আবার সন্দেহ করবে আমাকে। আমি আচ্ছা বলে আমি সিটে যেতে লাগলাম। তখন ভাবি বলল, কি খবর লাদেন? ভাবি, আপনি কিন্তু মানুষ ভালো না। ভেবেছিলাম আপনার পাশে বসে যাব, আপনি আর আমি প্রেম করব, কিন্তু তার হলো না। ও সরি, আমার তো ভুল হয়ে গেছে, মনে ছিল না। ইস, কি ভুলটাই না করলাম। ধুর ভাবি, আপনি আর কথা বলবেন না। আমি আবিরের পাশে গিয়ে বসতেই ড্রাইভার বাস থামিয়ে বলল, ম্যাডাম গাড়িতে একটু সমস্যা হয়েছে, গাড়ি ব্রেক বেশি কাজ করছে না, এজন্য একটু ঠিক করে নিই। বেশি না, আধা ঘন্টার মতন লাগবে, সবাই একটু নেমে দাঁড়ান। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এই তো কাজ হয়েছে।
এখন আমার খেলা সবাই দেখতে পারবে। আহা, কতটা যে ভালো লাগছে আমার বলার বাহিরে। গাড়ি থেকে নামতে নামতে বললাম, আবির চল এখনই পিকনিক করে ফেলি। সুন্দরবন গিয়ে আর কি করব বল? আবির বলল, তোর এত বড় একটা সুযোগ পেয়েছি, এখন ওখানে পিকনিক করব? এসব কিসের গন্ধ আসছে নাকি? আমি হাসতে হাসতে বললাম, শালা তোরেই এসব খাওয়াবো। রিয়া ম্যাডাম গাড়ি থেকে নামতেই বলল, ইস কি গন্ধ, চারপাশে শুধু হাঁসের পটি। ওয়াক্থু, এখানে কি গাড়ি থামানো দরকার ছিল? আর একটু দূরে গেলে কি এমন হতো? গন্ধে তো থাকাই যাচ্ছে না। এই ড্রাইভার, তাড়াতাড়ি করো, নইলে এসবের গন্ধে মারাই যাব এখানে। পরে আর সুন্দরবন যাওয়া লাগবে না। পটি মানে তো আপনারা জানেন, আশা করি বলা লাগবে না। ম্যাডামের কথা শুনে রাধিকা বলল, নিন ম্যাডাম টিস্যু। আপনার কিছু হলে পরে আমরা যেতেই পারবো না, আগে আপনাকে সুস্থ রাখতে হবে আমাদের। কি দরদ ম্যাডামের জন্য। দাঁড়া, তোরে সহ ম্যাডামের 12টা বাজাবো আমি। 1000 টাকা কি হুদাই দিছি আমি? আমার সাথে আগে কি করেছে আমার বুঝি মনে নেই? এত তাড়াতাড়ি করে আমি সব কিছু ভুলে যাব না, উচিত শিক্ষা দিব একদম। আর বেশি করে তো আমি গ্রামের পোলা, এসব গন্ধ আমার কাছে কিচ্ছুই না। গ্রামে কত হাঁসের খামার আছে, বিশেষ করে যারা গ্রামে থাকে তারাই বলতে পারে গ্রাম যে কত হাঁসের খামার আছে। সবাই মুখে রুমাল দিয়ে ঢেকে রাখলো, কেউ আবার টিস্যু। শুধু আমি একা যে কিনা মুখে কিছু পর্যন্ত দেই নেই। আবির আমাকে বলল, ভাই তোর নাকি কি গন্ধ লাগে না? তুই আবার কিসের গন্ধ পেলি এখানে? সালা, আমাদের সাথে মজা করিস তুই? রাস্তা থেকে নিচে নামলেই হাঁসের কি জানি ম্যাডামের শুদ্ধ ভাষায় কি যে বললো, ও হ্যাঁ মনে করেছে, হাঁসের পটি পটি। হালার পুত, এগুলো হাঁসের পটি না, হাঁসের লেদা। তুই এত গ্রামের ভাষায় কথা বলিস কেন বলতো? নেই ইস্যু নাকে দে। আমার দেওয়া লাগবে না, তোরা দে, আমি ঠিকই আছি। তাহলে তো ভালোই। আমি এখানে যার জন্য বাস থামালাম সেই কাজই করি, কথা বলে সময় নষ্ট করা যাবে না। যখন আমি দেখলাম রাধিকা ম্যাডামের সাথে কথা বলছে, তখন আমি ওদের দিকে এগিয়ে গেলাম। খুব সাবধানে আমাকে কাজ করতে হবে, যাতে কেউ বলতে না পারে আমার কারণে ওরা নিচে পড়েছে। আমি ধীরে ধীরে ওদের সামনে গেলাম, তবে রাধিকা রিয়া ম্যাডামের সাথে কথা বলায় বিজি। আমি ওদের সামনে গিয়ে রাধিকাকে দিলাম একটা জোরে ধাক্কা। আমার ধাক্কা খেয়ে রাধিকা রিয়া ম্যাডামকে নিয়ে নিচে পড়ল। আমি চুপচাপ ওখান থেকে সরে আবিরের সামনে চলে গেলাম। ম্যাডাম নিচে পড়ে চিৎকার দিয়ে বলল, রাধিকা তুমি এটা কি করলে? দিলে তো সবকিছু নষ্ট করে। ম্যাডাম নিচে পড়েছে দেখে ভাবি আর কয়েকজন মিলে রাধিকাকে আর ম্যাডামকে টেনে তুলল। রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, ছি ছি, আমার তো পুরো শরীরে ময়লা ভরে গেছে, ওয়াক্থু আমার বমি আসছে। আমি জায়গা মতোই কাজ করেছি। আমাকে আগে রিয়া ম্যাডাম বলেছিল, তোর শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আমার থেকে দূরে গিয়ে বস। আর এখন আমার তো এখন খুব হাসি পাচ্ছে। ইস, কতটা যে ভালো লাগছে আমার বলার বাহিরে। কি আনন্দ আকাশে বাতাসে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, লাদেন এদিকে আয়। আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোর দরকার হলে তুই আয়। রাধিকা আমার কাছে এসে বলল, আমি জানি কে আপনাকে ধাক্কা দিয়েছে, তুই ছাড়া যে এ কাজ কেউ করে নাই এটা তো আমি ভালো করেই জানি। আমি রাধিকার কথা শুনে একটু জোরেই বললাম, ছি রাধিকা ছি, তুই আমার থেকে দূরে যা, তোর শরীর থেকে হাঁসের গন্ধ আসছে। আর কে জানি বলেছিল আমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে, এখন তো মনে হচ্ছে কারো শরীর থেকে হাঁসের পটির গন্ধ আসছে। শুদ্ধ ভাষায় বলে হাঁসের পটি। যেই না চেহারা, কুত্তার দেওয়ানা পাহারা, আবার শুদ্ধ ভাষায় কথা বলে। আমার শরীরে তো ঘামের গন্ধ আসছিল, তাও ভালো, এখন তো ওদের শরীর থেকেও হাঁসের গন্ধ আসছে। কি গন্ধ, ছি ছি। রিয়া ম্যাডাম আমার দিকে চোখ লাল করে তাকালো। আমি হাসতে হাসতে বললাম, আমরা তো গ্রামের পোলা, এত অহংকার করতে পারি না, কিন্তু যারা শহরে থাকে তারা এতই অহংকার করে যে যার কারণে তারা নিজেরাই চিনতে পারে না। এখন ভালো কাজ হয়েছে না, আরও অহংকার কর দেখি। রিয়া ম্যাডাম আমার কথা শুনে শুধু রাগে ফুঁসছে, কিছু বলতে পারছে না। রাধিকা কান্নার ভাব করে বলল, এখন কি হবে লাদেন? আমি তোর বন্ধু না, আমাকে তো একটা সমাধান দে। এই যে হাঁসের এসব ফালতু জিনিস লেগে আছে, এসব কি করবো? আমি রুমালটা বের করে দিয়ে বললাম,
এটা দিয়ে একটু মুছে নে, তোর এখানে বেশি কিছু লেগেনি। না, হবে না। এখন তো মনে হচ্ছে কাপড় চেঞ্জ করতে হবে। তুই এখন কি সবার সামনে কাপড় চেঞ্জ করবি? অবশ্য যাদের লজ্জা শরম নেই তারা সবার সামনে কাপড় চেঞ্জ করতেই পারে। কি বলিস আবির? রিয়া ম্যাডাম এবার আমার সামনে এসে বলল, এই ছেলে, তখন থেকে দেখছি তুই খুব বেশি ফটর ফটর করছিস। আমি ময়লার উপরে পড়েছি দেখে তুই বুঝি খুব খুশি? ম্যাডাম, আপনি আমার থেকে দূরে থাকবেন, আপনার শরীরে গন্ধ করছে। আগে তো বলেছিলেন আমার শরীরে নাকি ঘামের গন্ধ করছে। এখন আপনি একবার নিজের দিকে তাকান। এজন্য বলি, নিজেকে নিয়ে এত অহংকার করবেন না, কারণ কখন যে কি হয় বলা যায় না। তুই কার সাথে কি কথা বলিস? তোর আন্দাজ আছে তো? তা কি করবেন আমাকে শুনি। রাধিকা আমাকে ধমক দিয়ে বলল, তোরা কি এখন এখানে ঝগড়া করবি? লাদেন, আমার এভাবে থাকতে আর ভালো লাগছে না। আমি রাধিকার কথা শুনে শরীর থেকে শার্ট খুলে নিচ থেকে গেঞ্জি খুলে ফেললাম। এবার সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবি দূর থেকে আমাকে দেখে বলল, কি ব্যাপার লাদেন, তুমি জিম টিম করো নাকি? তোমার বডি দেখে তো আমি ক্রাশ খেয়েছি। আমি কি একবার তোমার বুকে হাত দিয়ে দেখতে পারি? ছি ভাবি ছি, আপনার হাজবেন্ড আছে, আমার উপর নজর দিবেন না। আমি রিধিকার হাতে আমার গেঞ্জিটা দিয়ে বললাম, এটা কাপড়ের উপর পর, তাহলে কিছু দেখা যাবে না। পরে কাপড় চেঞ্জ করে নিস, এখানে চেঞ্জ করার মতন কিছু নেই, আর আশেপাশে তো কোনো বাড়িও দেখা যাচ্ছে না। রাধিকা আমার গেঞ্জি পরে বলল, তুই আগে শার্ট পর তো, সবাই তোর দিকে তাকিয়ে আছে। আর তুই কি মানুষকে বডি দেখাস নাকি? আমি শার্ট পরতে পরতে বললাম, বডি আছে তো মানুষ দেখবে না, আর দেখলে তো কোনো সমস্যা নেই। এর মাঝে ড্রাইভার এসে বলল, ম্যাডাম, সব কিছু ঠিক হয়ে গেছে, আপনারা চাইলে এখন আমরা যেতে পারি। রিয়া ম্যাডাম রাধিকাকে বলল, আমি এই কাপড় পরে কোথাও যেতে পারবো না, আমার কাছে খুব খারাপ লাগছে। রাধিকা, কিছু একটা করো। আবির আমাদের সামনে এসে বলল, ম্যাডাম, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আপনারা ওখানে গিয়ে চেঞ্জ করে আসেন। আবিরের কথা শুনে আমি বললাম, আরে হালা, ওখানে গেলে আধা ঘন্টার মতন লাগবে, পরে আমাদের আর কোথাও যেতে হবে না। রিয়া ম্যাডাম কিছু না বলে বাস থেকে ব্যাগ নামিয়ে বলল, রাধিকা, আমার সাথে চলো তো, কাপড় চেঞ্জ করে আসি। তাছাড়া আজকে আমরা সুন্দরবন যাব না, আগামীকাল সকালে যাব, দেরি হলেও কিছু হবে না। আমি একটু জোরেই বললাম, রাধিকা শোন, অনেকেই আছে বড়লোক মানুষ, দেখিস আবার ওদের যেন অপমান না করে। ওরা তো আর তোর ম্যাডামের মতন বড়লোক মানুষ না। রিয়া ম্যাডাম আমার সামনে চলে আসলো, একেবারে আমার কাছাকাছি, আমার চোখের উপর তাকিয়ে বলল, কিরে, আমাকে নিয়ে তুই এত কথা বলিস কেন? আমি কি করব না করব এটা আমার বিষয়, তোরে বলতে বলেছি আমি। ম্যাডাম, আমি ভালো কথা বলছি। সবার মন মানসিকতা তো আর আপনার মতন না, আমার মতনও তো ওদের শরীরে ঘামের গন্ধ করতে পারে। পরে যদি ওদের অপমান করেন, তবে আমার মতন যদি ওদের আপনি অপমান করেন, ওরা কিন্তু আপনাকে গাছের সাথে বেঁধে পিটাবে, কেউ বাঁচাতে আসবে না। এজন্য সাবধান করে দিচ্ছি। কে আমাকে কি করবে না করবে এটা নিয়ে তোরে ভাবতে হবে না। আমি হাসি দিয়ে বললাম, চেহারা তো দেখতে একদম মাশাল্লাহ, ব্যবহার দেখলে মনে হয় ফালতু মেয়ে একটা। কি, আমাকে তুই ফালতু বললি? আমি ফালতু কথাটা একটু আস্তেই বলেছি, যাতে কেউ শুনতে না পায়। এবার আমি জোরে বললাম, ছি ম্যাডাম, আপনি আমাকে অপমান করেন মানলাম, কিন্তু আপনি আমার অফিসের বস, এই হিসাবে তো আপনাকে একটু হলেও সম্মান করি, আর আমি আপনাকে ফালতু বলি নাই। আপনি মিথ্যা কথা বলবেন যে আমি আপনাকে ফালতু মেয়ে বলেছি। কেন আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন? রিয়া ম্যাডাম তো রেগে আমার উপর ফায়ার হয়ে গেছে। আমি হাসতে হাসতে বললাম, রাধিকা, তোর ম্যাডামকে এখান থেকে নিয়ে যা, নইলে কখন যে উনি ফায়ার হয়ে ফেটে যাবে বলাই যায় না। রাধিকা রিয়া ম্যাডামকে টানতে টানতে বলল, চলুন তো, এত দেরি করলে হবে না। রিয়া ম্যাডাম আর রাধিকা হেঁটে চলে যাচ্ছে, আর আমি বলছি, এর যে কতটা অহংকার আছে এটা আমি দেখব না। আমাকে তো তুই চিনিস না, আমি কি কি করতে পারি। ওরা যাওয়ার পর আমি বললাম, সবাই বাসের ভেতরে চল, ওখানে রৌদ্রের ভেতরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। ওরা আসুক, আমরা গিয়ে বসে বসে আড্ডা দিই। আমার কথা শুনে সবাই তাই করলো। বাসের ভিতরে বসতেই সবাই মিলে বললো একটা গান বলার জন্য। আমি আবার এত গান টান পারি না, সবাই বলছে যেহেতু বলতে তো হবেই। সবাইকে চুপ থাকতে বলে আমি শুরু করলাম,
अभी जा अभी जा है सुबह अभी जा रात को गर्विधा दिलुरुबा अभी जा अभी जा अभी जा है सुबह अभी जा। এইটুকু বলেই বললাম আর পারি না, যেটুকু পারলাম সেটুকুই বললাম। ভাবি আমার গান শুনে আমার কাছে এসে বলল, মোটামুটি তোমার কণ্ঠ সুন্দর আছে বলতে হবে। আচ্ছা লাদেন, একটা প্রশ্ন করি। এটা শুধু আমার প্রশ্ন না, এটা সবাই জানতে চায় তোমার কাছ থেকে। জি ভাবি, বলতে পারেন। আপনার যদি কিছু জানার থাকে আমি অবশ্যই বলবো। রিয়া তোমার কি হয়? আর আমরা সবাই জানি এভাবে কেউ কারো পিছনে লাগে না, এইটুকু জ্ঞান সবার আছে। হয়তো পুরাতন শত্রুতা আছে ওর সাথে তোমার, সত্যি করে বলো বলছি। কি যে বলেন না ভাবি, ওর সাথে আমার আবার কিসের শত্রুতা থাকবে? তাছাড়া রিয়া ম্যাডামকে তো আমি প্রথম অফিসেই দেখেছি, জানি না উনি আমার সাথে কেন এমন করেন। আবির আমার কথা শুনে বলল, তুই বলবি কিনা বল, এত কথা বলে লাভ আছে? আর আমি রাধিকাকে জিজ্ঞেস করেছিলাম এই বিষয়, ও শুধু বলল তোর কাছে কেউ নাকি রিয়া ম্যাডাম, আর তুই বলিস চিনিস না। আমি মাথায় হাত দিয়ে বললাম, যেটা আমি কখনো কাউকে বলতে চাই না, আজকে মনে হচ্ছে সবাইকে বলে দিতেই হবে, কিন্তু আমি তো এটা চাই নাই। ভাবি আবার বলল, লাদেন প্লিজ বলো, আমি তোমার ভাবি হয়ে তোমাকে অনুরোধ করছি। আমি এবার মাথা নিচু করে বললাম, জি ভাবি, ও আমার এক্স বউ ছিল। আমার মুখ থেকে বউ শব্দটা শুনে সবাই বোকা হয়ে গেল। মনে হচ্ছে আমি সবাইকে উল্টাপাল্টা কিছু বলে ফেলেছি, কারো মুখে কোনো কথা নেই। আমি আবার বললাম, যেটা সবাই শুনলেন সেটা সত্যি কথাই। তোমাদের রিয়া ম্যাডাম আমার সত্যিকারের বউ ছিল, তবে আমি আমার গার্লফ্রেন্ড রেখে উনাকে বিয়ে করতে চাইনি। বাবা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, আর যার কারণে আজকে আমার এই অবস্থা। আবির বলল, কাহিনী কি একটু বুঝিয়ে বলতো? কি আর বলবো তোদের বল, আমার অপরাধ শুধু এই জায়গায়, উনাকে কেন আমি উনার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করি, কিন্তু আমি ওনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি বাবার জোরাজুরির কারণে। তবে আফসোস, উনাকে বিয়ে করেছি ফোনে ঠিকই, কিন্তু বিয়ের দ্বিতীয় দিনই উনি লন্ডন থেকে এসে আমাকে ডিভোর্স দিয়ে গেছে। পরে আর ওনার সাথে আমার দেখা হয়নি, আর অফিসে দেখা হওয়ার পর আমার এই অবস্থা। আবির আমার কথা শুনে বলল, কিন্তু বিয়ের শর্ত মতে 6 মাস পর ডিভোর্স হয়, তাহলে কি? ডিভোর্স এখনো হয় নাই, তোদের ম্যাডাম আমার কাছ থেকে আগে সাইন নিয়ে রেখেছে। ভাবি বলল, তাই তো বলি, একজন মানুষ কেন হুদাই হুদাই অচেনা একটা মানুষকে এভাবে অপমান করবে? বাদ দিন ভাবি, যা হয়ে গেছে তো হয়েই গেছে, এসব নিয়ে আমি আর চিন্তা করি না, যা আছে কপালে তাই হবে। সত্যি তুমি মানুষটা অনেক ভালো, নইলে এত অপমান কেউ সহ্য করে? ওকে কি তুমি আবার? কি বলতে চান ভাবি আমি বুঝেছি, তবে যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত ওকে আমি গ্রহণ করব তো দূরের কথা, ওর মুখটাও আমি দেখতে চাই না। বুঝেছি তুমি কি বলতে চাও, তবে যতটা সম্ভব হয় লাদেন এই চাকরি ছেড়ে দাও। ভাবি, চাকরি তো ছেড়ে দিতে চাই, তবে ভুল একটা জায়গায় করে ফেলেছি, এজন্য যেতে পারছি না। কি হয়েছে বলো শুনি। এটা বলতে পারবো না ভাবি, বাদ দেন, ওরা হয়তো এসে যাবে। আর আমি যে এসব কথা আপনাদের বলেছি, প্লিজ ওনাকে কিছু বলবেন না কেউ, আপনাদের কাছে এটাই একটা অনুরোধ আমার। আরে না, কেউ কিছু বলবে না, চিন্তা করো না। এই কথা বলে ভাবি গিয়ে ভাবির জায়গায় বসে গেল। কিছুক্ষণ পর রাধিকা আর রিয়া চলে আসলো। রাধিকা বসে আমার দিকে তাকিয়ে বলল, লাদেন, তুই কি পারফিউম ইউজ করিস? তোর গেঞ্জির ঘ্রাণটা মারাত্মক। আরে তোর ম্যাডাম বললো না এটা নাকি ঘামের গন্ধ? তোর ম্যাডামকে জিজ্ঞেস কর, উনি আমার থেকে ভালো জানবে। দেখ ভাই, একটু চুপ করে বস তো, এখন আর কোনো উল্টাপাল্টা কিছু করিস না, ভালো লাগছে না এমনি। তুই আমাকে এই কথা বলতে পারলি? ভাই তোর পায়ে পড়ি, একটু কথা বলা বন্ধ কর প্লিজ। এখন বাস যেই পর্যন্ত চাই আমরা সেই পর্যন্ত যাব, পরে স্পিড বোট দিয়ে যেতে হবে। পানির ওপর তো আর বাস যাবে না, এজন্য আমরা পানির রাস্তা কাল যাব। আজকে গিয়ে একটা হোটেলে থাকবো সবাই। ম্যাডামের কথা শুনে আমি বুঝলাম উনি কি বলতে চাইছেন। যাক, ভালোই হয়েছে, আজকে রাতে একটু রেস্ট করা যাবে। আনমনে বসে বসে ফোন চাপাচাপি করছি, তখনই আবির বলল, লাদেন, তোর একটা কথা বলতে ভুলে গেছি।
বল এখন। আমি বলেছিলাম না আমার একটা গার্লফ্রেন্ড আছে। হুম। রাধিকাকে প্রপোজ করেছিলাম। আমি আবিরের দিকে তাকিয়ে বললাম, কি? দেখ, তুই আবার ওকে কিছু বলিস না প্লিজ। ও না করেছে এই কথা যেন কাউকে না বলি, কিন্তু তুই তো আমার বন্ধু, তোরে না বললে কি হয়? ও কি বলেছে পরে তোরে? প্রথমে না করেছিল, পরে হ্যাঁ বলেছি। শুধু আমাকে বলেছে কাউকে যেন না বলি। রাধিকা এত বড় কাজ করে বসে আছে আর আমাকে কি না কিছুই বলে নাই পর্যন্ত? ও তোরে বলবে বলছে পরে, কিন্তু তার আগেই আমি বলে দিলাম। ভালোই হয়েছে। আর তাছাড়া ও মেয়েটা অনেক ভালো আছে। ওর বাবার সাথে আবার আমার বাবার কথা বলেছে। এত দূর এগিয়ে গেলি আর আমাকে পর্যন্ত কিছু বলে নাই? তোর না কাছের বন্ধু, তাহলে তোরে বলে নাই কেন? বলার দরকার মনে পড়ে নাই, এর জন্য হয়তো বলে নাই। আর আমি এসব শুনলেই বা কি করব? থাকতো, বাদ দে। মন খারাপ করিস না, ও বলে নাই তো কি হয়েছে? আরে আমি তো বলছি। আমি কিছু বললাম না। আবিরের কথা শুনে চুপ করে বসে আছি। সন্ধ্যা প্রায় হয়েই গেল। বাসের লাইট জ্বালানো আছে, বাহিরে হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, আমাকে থাপ্পড় দেওয়া না, এর প্রতিশোধ তো নিতেই হবে। আবার গেলাম ড্রাইভারের কাছে, গিয়ে বললাম, মামা 2 মিনিটের জন্য লাইনের আলো বন্ধ করে দিবেন, আর এটাই শেষ, আর কিছু করতে হবে না। ড্রাইভার বলল, মামা সাবধান, উল্টাপাল্টা কিছু করবেন না। আরে না, তেমন কিছু করব না, তুমি এত চিন্তা করো না তো। আমি গিয়ে আবিরের পাশে বসতে আবির বলল, কিরে, একটু পর পর তুই ড্রাইভারের কাছে যাস কেন? দরকার আছে। রাধিকার দিকে ইশারা করে বললাম, এখন কি হবে না হবে এটা কাউকে বলবি না, তুই চুপচাপ বসে থাকবি, ঠিক আছে? আমি ড্রাইভারের দিকে তাকিয়ে ইশারা করতেই ড্রাইভার লাইট বন্ধ করে দিল। এখন বাসের ভিতরে সবকিছু অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। সুযোগ পেয়েছি, এটাকে কাজে তো লাগাতেই হবে। আমি দাঁড়িয়ে রাধিকার মুখে হাত দিয়ে চেপে ধরে রিয়া ম্যাডামের গালে শরীরে জোরে দিলাম একটা থাপ্পড়। রিয়া ম্যাডাম চিৎকার দিয়ে বলল, এই কে রে এখানে? আমি গিয়ে আমার সিটে বসে ফোন নিয়ে বিজি হয়ে গেলাম। রিয়া ম্যাডামের চিৎকারের শব্দে ড্রাইভার লাইট অন করলো। ম্যাডাম রেগে বলল, বাসের লাইন বন্ধ করছিলে কেন? ড্রাইভার বলল, ম্যাডাম বাসে একটু সমস্যা হয়েছিল এর জন্য। রাধিকা রিয়া ম্যাডামকে বলল, ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম আমার দিকে তাকিয়ে দেখে যে আমি ফোনে বিজি। যাক, উনি বুঝতে পারে নাই যে আমি ওনাকে চট দিয়েছি। রিয়া ম্যাডাম শুধু আশেপাশে তাকিয়ে দেখছে কে ওনাকে চট দিতে পারে। আমি তো মুখ টিপে হাসছি। আহা, আজকে আমার কতটা যে ভালো লাগছে বলার বাহিরে। ইস, এতদিন পরে উনাকে একটা থাপ্পড় দিতে পেরেছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আমি কিছু বলতে পারবো না দেখে আবিরকে বললাম, আবির দেখ তো ম্যাডামের গাল লাল হয়ে আছে নাকি। আবির আমার কথা শুনে বলল, ম্যাডাম আপনার গাল এত লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন। রিয়া ম্যাডাম রেগে বলল, তোমাকে বলছি এত কথা বলতেই চুপ করে বসে থাকতে পারো না? একবার যদি আমি দেখতে পেতাম যে কে আমার গালে। কি ম্যাডাম? রিয়া ম্যাডাম কিছু বলল না, চুপ করে বসে গেল। রাধিকা আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। ও ঠিকই বুঝে গেছে আমি উনাকে চট দিয়েছি। রাধিকা ইশারা করে বলল, তোর বুদ্ধি আছে বলতে হবে। মামা তুই আসলেই একটা জিনিস। আমি মুচকি হাসি দিয়ে বললাম, জানিস রাধিকা, মাঝে মাঝে এত আনন্দ লাগে কিন্তু প্রকাশ করতে পারিনি। আহ রে, কতটা যে ভালো লাগছে আমার। রাধিকা আমার কথা শুনে একা একা হেসে গড়াগড়ি খাচ্ছে। আবির শুধু বোকার মতন তাকিয়ে আছে যে আমি কি করলাম যার কারণে রাধিকা এত হাসছে। কিছুক্ষণ বসে থাকার পর